আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল ডিভিশন, যেটাকে আমরা বলে থাকি দেখবে কোষ বিভাজন। সেল ডিভিশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আমাদের দেহ যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সেল দিয়ে তৈরি হয়, কোষ দিয়ে তৈরি হয়। এবার যখনই আমাদের একদম জীবনের শুরু হয় সেখানে একটাই সেল থেকে তৈরি হয় যেটার নাম হচ্ছে জাইগোট। এবং যে কোনো অ্যানিম্যাল বা প্লান্ট যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি তারা সবাই অ্যাকচুয়ালি মাল্টিসেলুলার, অনেক কটা করে সেল তাদের দেহের মধ্যে থাকছে, কিন্তু তাদের লাইফ স্টার্ট হয় একটাই সেল থেকে যেটাকে বলা হচ্ছে জাইগোট। এবার সেখান থেকে অ্যাকচুয়ালি ডিভিশনের থ্রু দিয়ে, সেল ডিভিশনের থ্রু দিয়ে তারা অ্যাকচুয়ালি যে স্ট্রাকচার যেটা তারা এক্সিস্ট করছে, যে স্ট্রাকচার নিয়ে তারা অ্যাকচুয়ালি বেঁচে রয়েছে, সেই স্ট্রাকচারটা তারা লাভ করে। এবার সেল ডিভিশন একটা প্রসেস, যে প্রসেসের থ্রু দিয়ে একটা সেল থেকে কনস্ট্যান্টলি ডিভাইড করে একটা মাল্টিসেলুলার যে স্ট্রাকচার, একটা বহুকোষী যে গঠন, সেটাকে তারা তৈরি করছে। তো এটাই অ্যাকচুয়ালি সেল ডিভিশন বলা হয়। এবার সেল ডিভিশন যখনই আমরা পড়তে যাই সেখানে সেল ডিভিশনেতে যেটা বলা হয় যে একটা সেল সেটা ডিভাইড করে দেখো দুটো সেল তৈরি করছে। এবার যে সেলটা থেকে এটা ডিভাইড করতে স্টার্ট করে সেই সেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মাদার সেল, বা যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি মাতৃকোষ। এখান থেকে যে দুটো সেল তৈরি হলো এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ডটার সেল, বা যেটাকে বলা হয় অপত্য কোষ। এবার সেখান থেকে আবার কিন্তু ফার্দার ডিভাইড করে আবার নতুন সেল সেখানে তৈরি হবে। যখনই কোনো সেল তৈরি হতে যায় সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে সেলের দেখো যেটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা প্রথম ডিভাইড করে দুটো ভাগে ভাগ হয়, এবং সেই দুটো নিউক্লিয়াস যখন দুদিকে সরে যায় তখন দুটো নিউক্লিয়াসের রেসপেক্টে সাইটোপ্লাজমগুলো দেখো ভাগ হয়ে দুটো আলাদা হয়ে যায়। তো এই ঘটনাটা যখনই ঘটছে তখনই এই ঘটনাটার দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াস ডিভিশন, নিউক্লিয়াস ডিভিশনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমিক ডিভিশনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে যখনই ডিভিশনের পথে যাচ্ছে সবার প্রথম নিউক্লিয়াস যেটা থাকে, নিউক্লিয়াসের ভেতরেতে ডিএনএ থাকে। সবার ফার্স্টে ডিএনএ যেটা, সেই ডিএনএটা দ্বিগুণ হয়, ডবল হয়। কারণ অ্যাকচুয়ালি দেখো এইখানে যে ডিএনএটা থাকে ডাইরেক্টলি সেটা যদি দুজনকার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে ডিএনএর অ্যামাউন্ট কমে যাবে, নিউক্লিয়াস ছোট আকৃতির হয়ে যাবে। আর আমরা জানি যে ডিএনএ যেটা থাকে সেই ডিএনএ থেকেই অ্যাকচুয়ালি আরএনএ বলে একটা মলিকিউল তৈরি হয় এবং সেখান থেকে একটা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিন যেগুলো দেহের মধ্যে আমাদের তৈরি হচ্ছে, এরকম ডিএনএ থেকে প্রচুর আরএনএ তৈরি হয়, প্রচুর প্রোটিন সেখানে কিন্তু সিনথেসিস হয়। এবার সেই প্রোটিনগুলো থেকেই আমাদের যে ক্যারেক্টার্স বা যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সমস্ত এক্সপ্রেস হয় বা আমাদের সেই বৈশিষ্ট্যগুলোর বহিঃপ্রকাশ হয়। এবার যদি ডিএনএর অ্যামাউন্ট কমে কমে যায় তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে সেলগুলো তৈরি হবে সেই সেলগুলো কখনোই কিন্তু নর্মাল তৈরি হবে না, সব কিন্তু অ্যাবনর্মাল সেল তৈরি হবে। তো সেই কারণেই যখনই ডিভিশনের পথে যায় সবার ফার্স্টেতে ডিএনএটা অ্যাকচুয়ালি কপি হয়, ডিএনএটা সংখ্যায় বাড়ে। তার সাথে সাথে দেখো সাইটোপ্লাজম যেটা সেলের ভেতর থাকে, সেই সাইটোপ্লাজম এবং সেল অর্গ্যানেলি সেগুলোও কিন্তু অ্যামাউন্টে বাড়ে। তারপর নিউক্লিয়াসটা সেপারেট হচ্ছে এবং নিউক্লিয়াসের রেসপেক্টে সাইটোপ্লাজমটা সেপারেট হচ্ছে এবং দুজন আলাদা হচ্ছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি সেল ডিভিশন যে প্রসেসটা, সেই প্রসেসটা চলে এবং যেখান থেকে সেলটা ডিভাইড করতে স্টার্ট করে সেটাকে বলে মাদার সেল, আর পরের সেলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ডটার সেল। এবং এই রকম করেই দেখো সেলটা ডিভাইড করছে। তাহলে এটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেল ডিভিশন। এবার সেল ডিভিশনের যখন ঘটে তখন কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো অ্যাকচুয়ালি সেল ডিভিশনকে স্টিমুলেট করে। তো আমাদের দেহেতে দেখা যায় যে সাইটোকাইন, লিম্ফোকাইন বা স্টেরয়েড কিছু কেমিক্যাল আছে যারা কি করে যে সেল ডিভিশন রেটকে স্টিমুলেট করে। যেমন দেখবে যে কোনো জায়গা হাত বা পা কোনো জায়গায় কেটে গেলে দেখবে নর্মালি হয়তো সেখানে অত বেশি সেল ডিভিশন হচ্ছে না, কিন্তু যেই কেটে যায় সেখানকার বেশ কিছু সেল নষ্ট হয়। সেই জায়গাটা দেখা যায় যে আশপাশের সেলগুলো যে জায়গাটা কেটে গেছে তাকে কিছু কেমিক্যাল সিক্রেট করে, এবং সেই কেমিক্যাল সিক্রেট করে যে জায়গাটা কেটে গেছে সেই জায়গার সেলগুলোকে স্টিমুলেট করে যাতে তারা দ্রুত ডিভাইড করে অ্যাকচুয়ালি মানে ওই যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটাকে রিপেয়ার করে নেয়। তো ওই ধরনের কেমিক্যালগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সাইটোকাইন বা লিম্ফোকাইন। এবং অনেক ক্ষেত্রে দেখবে স্টেরয়েড হচ্ছে একটা ফ্যাট অরিজিন একটা কেমিক্যাল যেটা সেল ডিভিশনকে স্টিমুলেট করে, মানে এটাও কিন্তু সেল ডিভিশন রেটকে অ্যাকচুয়ালি বাড়ায়। এবং আর্টিফিশিয়ালি অনেক সময় দেখবে স্টেরয়েড
অ্যাকচুয়ালি নেয় যারা বডি বিল্ডার হয়, তারা নিজেদের দেহের মাসেল সেলকে বাড়ানোর জন্য আর্টিফিশিয়ালি তারা কিন্তু বাইরে থেকে স্টেরয়েড অনেক সময় গ্রহণ করে, যাতে তাদের সেল ডিভিশন রেট অ্যাকচুয়ালি বেড়ে যায় এবং মাসেল সেল সংখ্যায় বেড়ে যাওয়ার জন্য তাদের বডি যেটা সেটা কিন্তু অনেক স্ট্রংভাবে তৈরি হয়। তো অ্যাকচুয়ালি দেখো, তার মানে মাইটোজেন হচ্ছে কিছু কেমিক্যাল, যে কেমিক্যালগুলো অ্যাকচুয়ালি সেল ডিভিশন যেটা ঘটছে, যে সেল ডিভিশন রেটকে সেটা ইনক্রিজ করছে, সেল ডিভিশন রেটকে বাড়াচ্ছে। ঠিক সেরকমই দেখা যায়, ঠিক এর রিভার্স কাজ করে মাইটোটিক পয়জন। অ্যাকচুয়ালি কিছু কেমিক্যাল এমন আছে যেগুলো ন্যাচারালিও বডির মধ্যে তৈরি হয়, আবার সেগুলো দেখা যায় আর্টিফিশিয়ালও তৈরি করা হয়, সেটাকে বলা হয় মাইটোটিক পয়জন। মাইটোটিক পয়জন অ্যাকচুয়ালি কী করে, যেমন দেখো যে সায়ানাইড, কলচিসিন, অ্যাজাইড, এরকম বেশ কিছু অ্যাকচুয়ালি কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো, যেমন কলচিসিন একটা খুব পপুলার কেমিক্যাল। তো এই কলচিসিন কেমিক্যালটা অ্যাকচুয়ালি প্লান্ট অরিজিন, প্ল্যান্ট থেকে এটা পাওয়া যায়। কলচিকাম বলে একটা প্লান্ট আছে, সেই প্ল্যান্ট থেকে এটা কিন্তু পাওয়া যায়। তো এই প্ল্যান্ট অরিজিন এই কেমিক্যালগুলো, এগুলোর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি, এগুলোর কাজ হচ্ছে যে সেল ডিভিশনকে অ্যাকচুয়ালি কমানো। কারণ দেখো, যে সেল ডিভিশন একবার স্টার্ট করে যদি কনস্ট্যান্টলি ডিভাইড করতেই থাকে, তাহলে সেটা কিন্তু আবার একটা অ্যাবনর্ম্যালিটি তৈরি করবে, এবং সেল যদি কনস্ট্যান্টলি ধরো ডিভাইড করতে থাকে, তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে দেহের মধ্যে টিউমার তৈরি হবে, এবং অ্যাবনর্মাল সেল ডিভিশনের জন্য কিন্তু ক্যান্সারও তৈরি হতে পারে। তো সেই জন্য দেহের মধ্যে কিছু কেমিক্যাল থাকে, যেমন মাইটোজেন থাকে, যে অ্যাকচুয়ালি সেল ডিভিশনকে স্টিমুলেট করছে, কিন্তু আবার এক্সেসিভ সেল ডিভিশনকে স্টপ করার জন্য সেখানে মাইটোটিক পয়জন থাকে, যাতে অ্যাকচুয়ালি কী হয়, গোটা সিস্টেমটা একটা ব্যালেন্স মেনটেন করে। বেশ, এবার দেখো পরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে পারপাসেস অফ সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন কিসের জন্য প্রয়োজন। সেল ডিভিশনের যে প্রয়োজনগুলো রয়েছে, যে পারপাসেসগুলো রয়েছে, একটা হচ্ছে সেল নাম্বার ইনক্রিজ। প্রথম কথা হচ্ছে যে সেল নাম্বার ইনক্রিজ হলে আমাদের কাজের সুবিধা হয়। যেমন ধরো ডাইজেস্টিভ সিস্টেমে আমি সাপোজ বললাম যে যখন আমরা প্রোটিন জাতীয় কিছু খাবার খাচ্ছি, সেই প্রোটিন খাবারটাকে ডাইজেস্ট করার জন্য অ্যাকচুয়ালি স্টমাক বা পাকস্থলীর মধ্যে কিছু সেল আছে, যে সেলগুলো অ্যাকচুয়ালি কী করে, প্রোটিয়েজ বলে একটা এনজাইম তৈরি করে, যে প্রোটিয়েজ এনজাইমটা প্রোটিনকে ডাইজেস্ট করে। এবার দেখো, যখনই আমরা খাবার খাচ্ছি তখন প্রত্যেক দিন কিছু কিছু করে সেল তো অ্যাকচুয়ালি নষ্ট হয়। তাহলে সেল ডিভিশনে পরপর সেল যদি নাম্বারে না বাড়ে, তাহলে অ্যাকচুয়ালি দেখো যে আমরা খাবার যখন খাবো তখন ডাইজেস্ট করার জন্য সাফিসিয়েন্ট সেল অ্যাকচুয়ালি কিন্তু পাবো না, যারা এনজাইম সিক্রেট করে। তাহলে প্রত্যেক দিন দেখা যায় যখন আমরা খাবার খাই, কিছু সেল যেমন নষ্ট হয় প্রত্যেক দিনই, আবার ঠিক সেরকম সেল ডিভিশন করে নতুন কিছু সেল তৈরি হয়, এবং তার জন্যই দেখো আস্তে আস্তে একদম চাইল্ড স্টেজ থেকে শুরু করে ধীরে ধীরে ম্যাচুরিটির দিকে আমরা যাচ্ছি। তাহলে সেল ডিভিশন অ্যাকচুয়ালি যত হচ্ছে তত বডির মধ্যে সেলের নাম্বার বাড়ছে, এবং তার জন্য বডির সমস্ত কাজগুলো করতে আমাদের সুবিধা হচ্ছে। অন্যদিকে সেল ডিভিশনের থ্রু দিয়ে উন্ড রিপেয়ার, যে আমাদের কোথাও কেটে গেলে সেটা রিপেয়ার হচ্ছে। রিপ্রোডাকশান, দেখবে অ্যাকচুয়ালি যে মানে ব্যাকটেরিয়া যারা ইউনিসেলুলার বা অ্যামিবা, এদের ক্ষেত্রে কী হয়, জাস্ট একটা সেল ডিভাইড করে গেলেই নতুন অর্গানিজম তৈরি হয়ে যায়। মানে ধরো একটা অ্যামিবা রয়েছে, এটা জাস্ট ডিভাইড করে গেলেই দেখো সেখান থেকে দুটো অ্যামিবা, আবার সেই অ্যামিবা দুটো যখনই ডিভাইড করবে সেখান থেকে দেখো অ্যাকচুয়ালি 4টে অ্যামিবা তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে জাস্ট সেল ডিভিশনের থ্রু দিয়ে এরা কিন্তু রিপ্রোডিউস করছে, এরা কিন্তু সংখ্যায় বাড়ছে। তো সুতরাং রিপ্রোডাকশানের জন্য কিন্তু সেল ডিভিশন খুব দরকার। হেরিডিটি, অ্যাকচুয়ালি জেনারেশান আফটার জেনারেশান যে ক্যারেক্টারগুলো যায়, সেই ক্যারেক্টারগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রোডাকশান মানে সেল ডিভিশন খুব দরকার। কারণ দেখবে উন্নত জীব, অ্যাডভান্স অর্গানিজমের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশান হয়, এবং সেখানে মিওসিস সেল ডিভিশন বলে একটা স্পেশাল সেল ডিভিশন হয়। যে মিওসিস সেল ডিভিশন আমরা পরে পড়বো, দেখবে যে মিওসিস সেল ডিভিশনেতে যেটা হয় সেটা হচ্ছে স্পার্ম আর ওভা তৈরি হয়। এবার এই স্পার্ম আর ওভা যখন যুক্ত হয় তখন কিন্তু দেখা যায় যে সেখান থেকে যে অর্গানিজমটা তৈরি হচ্ছে, যে চাইল্ডটা তৈরি হচ্ছে, তার 50% ক্যারেক্টার অ্যাকচুয়ালি মায়ের মতো হয়, আর 50% ক্যারেক্টার বাবার মতো হয়। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে আগেকার জেনারেশান বা আগেকার যে পেরেন্ট অর্গানিজম যারা রয়েছে বা জনিত্রী জীব যারা রয়েছে, তাদের কিছু করে ক্যারেক্টার্স অ্যাকচুয়ালি কিন্তু নেক্সট জীব, যে অফস্প্রিং যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সন্তান, তাদের মধ্যে থেকে যাচ্ছে, এবং জেনারেশান আফটার জেনারেশান সেই ক্যারেক্টারগুলো কিন্তু প্রোপাগেট করছে, যাচ্ছে।
এবং তার সাথে সাথে হচ্ছে গ্রোথ। দেখবে অবশ্যই খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ সেল ডিভিশনের জন্যই দেখবে আস্তে আস্তে সেল ডিভাইড করছে বলে যে প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো যত সময় যাচ্ছে আস্তে আস্তে তারা কিন্তু আকৃতিতে বাড়ছে এবং ছোট একটা চারা গাছ থেকে বড় আকৃতির একটা গাছ সেখানে তৈরি হচ্ছে। তাহলে এগুলোই সমস্ত হচ্ছে অ্যাকচুয়ালি সেল ডিভিশনের দেখো পারপাস। এরপর যেটা আসছি সেটা হচ্ছে ডিউরেশন অফ সেল ডিভিশন বা ডিউরেশন অফ সেল সাইকেল। যে সেল ডিভিশনের একটা, যেমন আমাদের অ্যাকচুয়ালি দেখবে প্রত্যেকটা অ্যানিম্যাল বা প্লান্টের একটা করে লাইফ সাইকেল আছে, একটা করে জীবন চক্র আছে, সেরকম প্রত্যেকটা সেলেরও একটা লাইফ সাইকেল আছে। এবার সেই লাইফ সাইকেলটা যেটা কমপ্লিট করতে যে টাইমটাকে লাগে সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে জেনারেশন টাইম বা বলা হয় যেটা, সেটা হচ্ছে ডিউরেশন অফ সেল সাইকেল। এবার দেখা যায় যে প্রোক্যারিওট মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা হয় যে একটা সেল ডিভাইড করে দুটো সেল তৈরি করতে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া ডিভাইড করে দুটো ব্যাকটেরিয়া তৈরি করতে সময় লাগে যেটা, সেটা হচ্ছে 20 থেকে 30 মিনিট, মানে খুব সামান্য। অন্যদিকে ইস্টের ক্ষেত্রে, ইস্ট দেখবে হচ্ছে একটা ফাঙ্গাস, ইউনিসেলুলার ফাঞ্জি বা এককোষী ছত্রাক, যেটা পাউরুটি তৈরির ক্ষেত্রে দেখবে কাজে লাগে। ইস্টের জেনারেশন টাইম হচ্ছে 90 মিনিটস, মানে অ্যাকচুয়ালি দেখবে যে একটা ইস্ট ডিভাইড করে দুটো ইস্ট তৈরি করতে তার সময় লাগে যেটা, সেটা হচ্ছে 90 মিনিট। কিন্তু আমাদের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে যেটা হয় যে মানুষের ক্ষেত্রে একটা সেল ডিভাইড করে দুটো সেল যখন তৈরি হয়, মানে আমাদের বডিতেই যখন ধরো কোনো জায়গায় কেটে যায়, সেই জায়গাটা রিপেয়ার হতে যায়, বা যে কোনো সময় নর্মালি গ্রোথের জন্য যখন সেল ডিভিশন হয়, প্রত্যেকটা সেল ডিভাইড করতে অ্যাকচুয়ালি সময় লাগে যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টা। এবার বুঝতেই পারছো যে যত অ্যাডভান্স অর্গানিজম হবে, যত উন্নত জীব হবে, তাদের সেলুলার স্ট্রাকচার, তাদের কোষীয় গঠন যেহেতু জটিল, সেই জন্য তাদের অ্যাকচুয়ালি জেনারেশন টাইম বা সেল ডিভিশনের যে টাইমটা সেটা কিন্তু অনেক বেশি লাগে। এইটা হচ্ছে ব্যাপার। এবার একটা জিনিস বলা হয় দেখো, সেটা হচ্ছে টার্ন ওভার রেট। টার্ন ওভার রেট মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যতগুলো সেল অ্যাকচুয়ালি ডিভাইড করতে পারে সেটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে টার্ন ওভার রেট। এবার বুঝতেই পারছো যে যার জেনারেশন টাইম যত কম তার টার্ন ওভার রেট তত বেশি। কারণ ধরো আমি বললাম যে একদিনে কতগুলো সেল ডিভাইড করতে পারে, তাহলে একদিনে কতগুলো সেল ডিভাইড করতে পারে যদি আমি ভাবি, তাহলে একদিনে দেখো মানুষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একদিনে একটাই, দেখো একটা সেলই ডিভাইড করে দুটো সেল হয়, তাহলে একদিনে ওদের সেল সাইকেল চলবে কবার, একবারই চলবে। অন্যদিকে দেখো প্রোক্যারিওটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধরো 20 মিনিট লাগে, তাহলে ভেবে দেখো যে অ্যাকচুয়ালি একদিনে, মানে যদি আমরা ভাবতে যাই তাহলে ওদের ক্ষেত্রে দেখো 1 ঘন্টা যেটা রয়েছে, যদি আমি ধরলাম যে 30 মিনিট, ধরো আমি বললাম ব্যাকটেরিয়ার হয়তো একটা ব্যাকটেরিয়া ডিভাইড করে দুটো ব্যাকটেরিয়া তৈরি করতে 30 মিনিট লাগে, তাহলে 1 ঘন্টাতে ওদের দেখো অ্যাকচুয়ালি সেল সাইকেল চলবে কবার, দুবার। তাহলে দেখো অটোমেটিক্যালি যদি 24 ঘন্টায় ধরি, তাহলে অ্যাকচুয়ালি 24 ঘন্টা যদি ব্যাকটেরিয়া টাইম পায়, তাহলে সে কিন্তু 24 ঘন্টার মধ্যে 48 বার ডিভাইড হতে পারবে। তার মানে অ্যাকচুয়ালি কি দেখো একক সময়ের মধ্যে, মানে একদিনের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো তারা সেল ডিভাইড করতে পারছে সেটাকেই অ্যাকচুয়ালি বলছে টার্ন ওভার রেট। তার মানে বুঝতেই পারছো যে যাদের ক্ষেত্রে জেনারেশন টাইম যত কম হবে তার টার্ন ওভার রেট তত বেশি হবে, মানে সে তত বেশি সংখ্যায় অ্যাকচুয়ালি ডিভাইড করতে পারবে। যার জন্য অবভিয়াসলি দেখো যে প্রোক্যারিওট যেটা রয়েছে ব্যাকটেরিয়ার সেলের টার্ন ওভার রেট হচ্ছে খুব বেশি। আর অন্যদিকে দেহের মধ্যেতে, মানে মানুষের ক্ষেত্রে দেখা যায় যে দেহের মধ্যেতে টার্ন ওভার রেট কিন্তু অনেক কম। কিন্তু এখানেও একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো শুধু যদি মানুষের কথা বলা হয়, তাহলে মানুষের ক্ষেত্রে দেখবে যদি আমরা দেখি যে আমাদের কোনো জায়গায় যদি কেটে যায়, দেহের সব সেলের কিন্তু আবার টার্ন ওভার রেট সমান নয়। যেমন দেখবে আমাদের যেটা স্কিন, ত্বক, সেই সেলগুলো তুলনামূলক তাড়াতাড়ি ডিভাইড করে। সেজন্য যখন কোনো জায়গায় আমাদের কেটে যায় দেখবে স্কিনটা খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায়, কিন্তু ব্যথাটা অনেক দিন থেকে যায়। কারণ স্কিনটা তাড়াতাড়ি রিপেয়ার হয়ে গেলেও ভেতরের যে মাসেল বা নার্ভ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো রিপেয়ার হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এবং যদি কারো ক্ষেত্রে দেখবে পায়ের হাড় বা কিছু যদি ভেঙে গিয়ে থাকে, সেটা রিপেয়ার হতে আরও বেশি সময় লাগে। তার মানে বোঝাই যাচ্ছে যে দেহের মধ্যে এমন নয় যে হিউম্যানের ক্ষেত্রে আমরা বলছি যেটা, যে টার্ন ওভার মানে অ্যাকচুয়ালি জেনারেশন টাইম 24 ঘন্টা, মানে দেহের সব কোষই ডিভাইড করতে 24 ঘন্টাই সময় লাগে, তারও কিন্তু অ্যাকচুয়ালি কম বেশি সেখানেতে আছে। তো সেই কারণেই দেখা যায় টার্ন ওভার রেটেরও প্রত্যেকটা সেলের মধ্যেতেই অ্যাকচুয়ালি কম বেশি সময় কিন্তু দেখতে পাওয়া যায়।
এবার চলে আসছি যেটা, সেটা হচ্ছে সেল সাইকেল। আমরা যেমন ওই যে বললাম যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে যেমন একটা লাইফ সাইকেল থাকে, তাদের যেমন একটা জীবনচক্র থাকে, সেরকম একটা সেলেরও তার জীবনচক্র আছে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেল সাইকেল। এবার আমরা পড়ব ফেজেস অফ সেল সাইকেল। একটা সেল সাইকেল চলার জন্য কোন কোন দশা সেখানে আছে। তো দেখা যায় যে সেল সাইকেল যে ফেজগুলো যেটা হয়, সেই সেল সাইকেলের মধ্যে দুটো মেন ফেজ আছে। একটাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজটাই দেখো অনেকটা বড়, এবং এই অবস্থায় কোষটা কিন্তু মেনলি রেস্টিং অবস্থায় থাকে, যে এই সময় সে কিন্তু ডিভিশনের দিকে যায় না, সে নিজের যেটা স্বাভাবিক কাজ সেই কাজটা করে। আর একটা ফেজ আছে দেখো, যেটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ, যে সময়টাতে সেই সেলটা অ্যাকচুয়ালি ডিভাইড করছে। তাহলে মেনলি দেখো দুটো টাইম স্প্যান রয়েছে, একটা রয়েছে ইন্টারফেজ আর একটা রয়েছে মাইটোটিক ফেজ। এবার ইন্টারফেজটাতে সেল যেটা কাজ করার সেই কাজটা করে। আমি বললাম সাপোজ হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা সেল যেটা কাজ করার, ধরো আমি বললাম যে লিফ, পাতা, যেটা পাতার একটা সেল আছে, যে পাতার যে সেলগুলো আছে তাদের নর্মাল কাজ হচ্ছে কি ফটোসিনথেসিস করা। তাহলে ওই সেলটা যখন অ্যাকচুয়ালি ইন্টারফেজ স্টেজেতে আছে, এই সময়টাতেই সে কিন্তু বেশি থাকে। তো ইন্টারফেজ টাইমে যখন আছে সে তখন ফটোসিনথেসিস করছে। যখনই সে অ্যাকচুয়ালি মাইটোটিক ফেজে ঢুকবে, মানে যখনই তার দরকার হবে ওই সেলটা ডিভাইড করে আর একটা নতুন সেল তৈরি করার, যাতে আরও বেশি ফটোসিনথেসিস হতে পারে। সেই জন্যই তো গাছ দেখো আস্তে আস্তে যখন বাড়ে তখন তার নাম্বার অফ লিভস বাড়ে, পাতার সংখ্যা বাড়ে। আবার দেখবে প্রথম যখন পাতাটা তৈরি হয় তখন খুব ছোট আকৃতির হয়, যত সময় যায় পাতার আকৃতিটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে যখনই তারা অ্যাকচুয়ালি ডিভাইড করে সংখ্যায় বাড়তে যাবে, তাহলে ন্যাচারালি দেখো যখন ডিভাইড করছে তখন যে জিনিসটা হয় সেখানেতে একটা রয়েছে দেখো ইন্টারফেজ। এবার ইন্টারফেজেতে কি হয়, সেই সময় সে নর্মাল অ্যাকচুয়ালি কাজ করছে, সে ফটোসিনথেসিসে খাবার তৈরি করছে। আর মাইটোটিক ফেজে যখন আসছে তখন সে অ্যাকচুয়ালি কী করছে, জাস্ট ডিভাইড করে একটা সেল থেকে দুটো সেল তৈরি করছে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এবার দেখো ইন্টারফেজ যে স্টেজটা থাকে সেই স্টেজটার অ্যাকচুয়ালি তিনটে সাব ফেজ আছে। একটা হচ্ছে G1, একটা রয়েছে S, একটা রয়েছে G2। দেখো তিনটে উপদশা আছে, একটা হচ্ছে G1 উপদশা, একটাকে বলা হয় S উপদশা, আর একটাকে বলা হয় G2 উপদশা। অ্যাকচুয়ালি G1 বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে গ্যাপ 1 ফেজ। S স্টেজ যেটা সেটা হচ্ছে সিনথেসিস ফেজ, আর G2 যেটা সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্যাপ 2 ফেজ। এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে মাইটোটিক ফেজ। এবার দেখো যে কোনো সময় যখনই সেলটা ডিভাইড করতে যায়, ডিভিশনের সময় সবথেকে ইম্পর্ট্যান্ট ঘটনা যেটা আমি বললাম দেখো, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটাকে দ্বিগুণিত হতে হয়। তো সবার প্রথম সেই জন্য ডিএনএটা দ্বিগুণিত হওয়াটা কিন্তু সেল ডিভিশনের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটাই হয় কোথায়, সেটা হচ্ছে ইন্টারফেজ। অ্যাকচুয়ালি ইন্টারফেজ স্টেজটা যখন চলে তখন বাইরে থেকে মাইক্রোস্কোপে সেল ডিভিশনের কোনো কিছুই কিন্তু দেখতে পাওয়া যায় না। তখন জাস্ট দেখা যায় যে সেলটার নর্মাল যেটা কাজ সেটাই সে করছে, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু ডিভিশনের জন্য প্রিপেয়ার হয়। এবং যখনই অ্যাকচুয়ালি মাইটোটিক ফেজে আসে সেটা বাইরে থেকে আমরা অবজার্ভ করতে পারি। এবং মাইটোটিক ফেজ যখন চলে তখন কিন্তু সে শুধুমাত্র সেল ডিভিশন করে, তার নর্মাল ফাংশনটা কিন্তু স্টপ করে দেয়। অর্থাৎ যে সেলটা অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস করে সে যখন ডিভিশন করে, যে অল্প সময়ের জন্য সে ডিভিশনাল ফেজেতে যাচ্ছে, ধরো আমি বললাম যদি 24 ঘন্টা তার এই গোটা সাইকেলটা কমপ্লিট করতে লাগে, এই ডিভিশনাল ফেজটা তার খুব কম সময় লাগে, দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। বাকি সময়টা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারফেজ স্টেজেতেই থাকে। তার মানে দেখো যে সেই যে 1 থেকে 1.5 ঘন্টা যখন সে ডিভিশনাল ফেজে যাচ্ছে তখন সে কিন্তু ফটোসিনথেসিসটাকে স্টপ করে দেবে, তখন কিন্তু তার মধ্যে আর ফটোসিনথেসিস কিন্তু হবে না। এবার দেখো যে যখনই এই ইন্টারফেজটা রয়েছে, ইন্টারফেজ স্টেজেতে দেখো প্রথম রয়েছে G1 ফেজ, তারপর রয়েছে S ফেজ, তারপর রয়েছে G2 ফেজ। অ্যাকচুয়ালি দেখো এখানকার একটা ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে কি, সেটা হচ্ছে ডিএনএ অ্যাকচুয়ালি রেপ্লিকেশন বলে, ডিএনএ দ্বিগুণিত হওয়া, যে ডিএনএর যে কন্টেন্টটা আছে সেই ডিএনএর কন্টেন্টটা বাড়া। তো যখনই এই G1 ফেজ হয়, গ্যাপ 1 ফেজটাকে দেখে মনে হয় যে এই সময় সেলটা বোধহয় কিছু করছে না, কিন্তু তা কিন্তু নয়। যে সেলটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যখনই ধরো অ্যাকচুয়ালি ডিএনএটা কপি হতে যাবে, মানে একটা ডিএনএ থেকে সেকেন্ড আর একটা ডিএনএ তৈরি হতে যাবে, তাহলে অ্যাকচুয়ালি ডিএনএর যে ইউনিট সেগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। সেগুলো অ্যাকচুয়ালি
কোথা থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে খাবার থেকে পাওয়া যায়। যে যখনই আমরা ধরো কোনো একটা প্ল্যান্ট প্রোডাক্ট খাচ্ছি, তাহলে প্ল্যান্ট প্রোডাক্ট যখনই আমরা খাচ্ছি, তাহলে সেই প্ল্যান্টের সেলের ভেতরে তো ডিএনএ আছে। তাহলে যখন আমরা খাবার ডাইজেস্ট করছি, আমরা কিন্তু ওই ডিএনএগুলোকেও ভেঙে দিচ্ছি, এবং ডিএনএগুলোকে যখনই ভাঙছি, সেখান থেকে নিউক্লিওটাইড, ডিএনএর যে ইউনিট, সেগুলো আমাদের কিন্তু সমস্ত শোষণ হচ্ছে, মানে সেগুলো আমরা খাচ্ছি, সেগুলো ডাইজেস্টিভ ট্র্যাক্টে আসছে, পরিপাক নালীতে আসছে, এবং সেগুলো আস্তে আস্তে ব্লাডের থ্রু দিয়ে আমাদের প্রত্যেকটা সেলেই, মানে প্রত্যেকটা সেলের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যেই গিয়ে সেগুলো কিন্তু জমছে। এবার অ্যাকচুয়ালি G1 ফেজটাতে যেটা হয় সেটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য বেশ কিছু এনজাইম দরকার হয়, বেশ কিছু উৎসেচক দরকার হয়। সেই সমস্ত এনজাইমগুলো অ্যাকচুয়ালি সিনথেসিস হয় কোথায়? সেটা হচ্ছে G1 স্টেজে। এবং ব্লাড থেকে যখনই ওই ব্লাডের মধ্যে দিয়ে নিউক্লিওটাইডগুলো, মানে ডিএনএর যে ইউনিটগুলো, সেগুলো যখন যায়, তখন সেল এই G1 স্টেজটা দিয়ে কী করে, আস্তে আস্তে ওই নিউক্লিওটাইডগুলোকে সেলের ভেতরে ঢুকিয়ে নেয়, ঠিক আছে? এবং তার সাথে সাথে এই এস ফেজ, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশান, এই ফেজটাতে প্রচুর পরিমাণে শক্তির দরকার লাগে। সেই জন্য এই সময় এই G1 ফেজেতেই সেল যেটা করে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্লুকোজ সে অ্যাকচুয়ালি ব্লাড থেকে নিয়ে এসে নিজের মধ্যে স্টোর করে। তার মানে G1 ফেজটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো একটা প্রিপারেটরি ফেজ, অর্থাৎ এস ফেজেতে যাওয়ার জন্য যাবতীয় যা এনজাইম দরকার, যাবতীয় যা শক্তির দরকার, যাবতীয় যা নিউক্লিওটাইডের দরকার, সব কিছু কিন্তু G1 ফেজেতে আস্তে আস্তে সেলের মধ্যে জমা হচ্ছে। যখন দেখা যায় যে সব কিছু জিনিস সাফিসিয়েন্ট পরিমাণে জমা হয়ে গেল, যে যতটা দরকার ততটা জমা হয়ে গেল, তখন G1 ফেজ থেকে অ্যাকচুয়ালি সেলটা ঢুকবে কোথায়? এস ফেজে। এবং এস ফেজে গিয়ে যে ডিএনএটা রয়েছে, সেই ডিএনএটাকে একদম পুরো জেরক্স কপির মতো একটা কপি করে ফেলবে। তাহলে এখন তার দেহের মধ্যে হয়ে গেল কি? দুটো ডিএনএ। এইবার যেটা হয় সেটা হচ্ছে G2 ফেজ যেটা হয়, সেই G2 ফেজেতে অ্যাকচুয়ালি ক্রস চেকিং হয়। অর্থাৎ এই যে ডিএনএটা থেকে আর একটা ডিএনএ কপি যেটা তৈরি হয়েছে, সেই ডিএনএটার ক্রস চেকিং হয় যে সেখানকার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু আছে কিনা। কারণ যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, তাহলে নেক্সট যে সেলগুলো তৈরি হবে, সেই সেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল সেল তৈরি হবে। তো সেই জন্য সেগুলোকে পুরোপুরি চেক করে, এবং এই চেক করাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং। তো G2 ফেজেতে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএর প্রুফ রিডিং হয়। এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি দেখো এই এস ফেজটা চলার পর দেখা যায় যে যাবতীয় যা শক্তি, যেটুকু G1 স্টেজেতে অ্যাকচুয়ালি গ্রহণ করেছিল বা সেলটা পেয়েছিল, সব শক্তিগুলোই কিন্তু শেষ হয়ে যায়। সেই জন্য G2 ফেজেতে এর পাশে পাশে আরও কিছু শক্তি গ্যাদার করার জন্য ব্লাড থেকে কিছু গ্লুকোজ নেয়, যাতে আরও শক্তি পায়, কারণ এর পরের ডিভিশনাল ফেজগুলোতে যেতে গেলে সেখানেও প্রচুর শক্তি লাগে। এবং তার সাথে সাথে এই ডিভিশনাল ফেজে যখন যাবে, অর্থাৎ মাইটোটিক ফেজেতে যখন যাবে, তখন কিন্তু সেখানে তো প্রচুর এনজাইম দরকার লাগে যাতে এই কাজগুলো সমস্ত হতে পারে। তো সেই এনজাইমগুলো সিনথেসিসের কাজ যেটা, সেটা এই G2 ফেজেতেই হবে। এবং G2 ফেজের সমস্ত কাজ মিটলে প্রথম যেটা হবে দেখো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস। এই মাইটোসিসের সবার প্রথম হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস ডিভিশন হয়। সবার প্রথম নিউক্লিয়াস যেটা, এটা ডিভাইড করে একটা থেকে দুটো তৈরি হয়। তারপর যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে যে জিনিসটা হয় সেটা হচ্ছে দেখবে যে সাইটোপ্লাজম যেটা রয়েছে, সেই সাইটোপ্লাজমটা দুভাগে ভাগ হয়ে যায়, এবং সাইটোপ্লাজমটা দুভাগে ভাগ হয়ে দুটো আলাদা সেল তৈরি করে। তাহলে এইভাবেই দেখো অ্যাকচুয়ালি সেল সাইকেল যে ফেজটা, সেই সেল সাইকেল ফেজটা কিন্তু চলছে। এখানে দেখো আর একটা টাইপের ডিভিশন দেখানো হয়েছে যেটাকে বলছে মিওসিস ডিভিশন। এটা আমরা নেক্সট দিন পড়বো, জাস্ট একটু দেখে নাও যে এখানেতে যেটা হয় সেটা হচ্ছে একটা সেল থেকে ডিভাইড করে চারটে সেল তৈরি হয়, এবং এই ডিভিশনটার সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ডিএনএর পার্ট এক্সচেঞ্জ হয়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার সম্পর্কেও আমরা দেখবে পরে পড়বো যে এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি গ্যামেট তৈরির জন্য ব্যবহার হয়। এবার এইটা অ্যাকচুয়ালি মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে হয়, আর এটা মিওসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনে যেটা হয় সেটা হচ্ছে একটা সেল থেকে অ্যাকচুয়ালি দুটো সেল তৈরি হয়, কিন্তু মিওসিস ডিভিশনে যেটা হয় সেটা হচ্ছে একটা সেল থেকে চারটে সেল তৈরি হয়, ঠিক আছে? আর একটা জিনিস একটু জাস্ট জেনে রাখো যে মাইটোসিস সেল ডিভিশনে কিন্তু এরকম ডিএনএর পার্টের এক্সচেঞ্জ কিছু হয় না, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার বলে কোনো জিনিস মাইটোসিসে হয় না, কিন্তু মিওসিসেতে এই ক্রসিং ওভার বলে জিনিসটা হয়।
এবার যখন আমরা সেল সাইকেলটাকে স্টাডি করতে গেলাম, সেল সাইকেলটার মধ্যে তাহলে দেখো যেটা পেলাম ইন্টারফেজ স্টেজ, তার মধ্যে তিনটে স্টেজ G1 S G2, এবং সেল সাইকেলের সেকেন্ড ফেজ হচ্ছে মাইটোটিক ফেজ। সেখানকার মধ্যে প্রথম আসছে ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়াস ডিভিশন। তার চারটে ফেজ আছে, একটাকে বলছে প্রোফেজ, একটাকে বলছে মেটাফেজ, একটাকে বলছে অ্যানাফেজ, আর ফোর্থ হচ্ছে টেলোফেজ। এই চারটে ফেজ নিয়ে এটা তৈরি। আর যখন ক্যারিওকাইনেসিস হয়ে যায়, নেক্সট ফেজে যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এই কটা ফেজ নিয়ে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেল ডিভিশন। এবার সবার প্রথম যেটা আসছে আমরা, সেটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ যেটা রয়েছে তারই আরও কতগুলো নাম আছে, সেটাকে বলা হয় রেস্টিং ফেজ। কারণ এই সময় দেখো সেলটা ডিভাইড করছে না, সে ভেতরে ভেতরে প্রিপেয়ার হচ্ছে সেল ডিভিশনের জন্য, কিন্তু বাইরে থেকে যেহেতু দেখতে পাচ্ছি না, সেই জন্য ওটাকে বলছে রেস্টিং ফেজ। বা বলা হয় মেটাবলিক ফেজ। কারণ মেটাবলিক ফেজ এই জন্য বলে, কারণ এই সময় সেলটা তার নিজের যেটা কাজ সেটা সে করছে। যেমন ওই যে বলছিলাম যে পাতার যদি সেল হয়, সেই সময় সে কিন্তু ফটোসিনথেসিস করছে। তো সেই জন্যই এই স্টেজটাকে অ্যাকচুয়ালি মেটাবলিক ফেজ বলা হয়। এবার একটুখানি দেখো একটা সেল সাইকেল স্টেজের এখানে মোটামুটি টাইম স্প্যানটা দিয়েছে। যে সবার প্রথম যেটা রয়েছে দেখো, এইটা হচ্ছে গোটাটাই ইন্টারফেজ, আর এইটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি মাইটোটিক ফেজ। তো ইন্টারফেজের মধ্যে যেটা দেখাচ্ছে যে প্রথমেই আসছে G1 ফেজ। G1 ফেজটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা ধরে চলে, মানে এইটা সব থেকে দেখো লম্বা। তারপর যেটা রয়েছে এস ফেজটা মোটামুটি 6 থেকে 8 ঘন্টা চলে। আর দেখো G2 ফেজ যেটা রয়েছে সেটা মোটামুটি 4 থেকে অ্যাকচুয়ালি 6 ঘন্টা এটা চলছে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই টাইম স্প্যানটা সবসময় আমরা যে কোনো একটা সেলের মধ্যেতে কনস্ট্যান্টলি কিন্তু দেখতে পাই। এবার দেখো G1 ফেজ যেটা রয়েছে, যেটা গ্যাপ 1 ফেজ আমরা বলছি, তো সেই টাইমটাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দেখো যে এই সময় সেল যেগুলো হয়, সেই সেলগুলো অ্যাকচুয়ালি মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, মানে ওই যে সেল যেগুলো তার নর্মাল কাজ সেগুলোকে সে করে। সেকেন্ড হচ্ছে ডুপ্লিকেট অর্গানেলিস, যে এই সময় তার সমস্ত যে সেলের ভেতরে যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এবং সাইটোসলিক কম্পোনেন্ট, যেটা অ্যাকচুয়ালি সাইটোসল মানে হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত ধরো লিকুইড বা যে সমস্ত এনজাইমগুলো রয়েছে, সেই এনজাইমগুলো আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। এবং সেন্ট্রোজোম যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, যেটা দেখবে কোষ বিভাজনের ক্ষেত্রে হেল্প করে, সেই সেন্ট্রোজোমটাও দেখবে আস্তে আস্তে সংখ্যায় বাড়ে। তো এই সমস্ত কাজগুলো যেগুলো সমস্তই দেখো প্রয়োজন হবে যেটা, সেটা হচ্ছে এস ফেজেতে, সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে প্রিপেয়ার হতে থাকে। তাহলে সেইটা কি অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে G1 ফেজ। এর পরবর্তী যে ফেজটা রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এস ফেজ। এই এস ফেজটাই অ্যাকচুয়ালি হচ্ছে সিনথেসিস ফেজ। এই ফেজটাতে যেটা হয় সেটা হচ্ছে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন যে স্টেজটা সেটা অ্যাকচুয়ালি হয় এই এস ফেজেতে। আর অন্যদিকে দেখো এরপর যেটা আসছে সেটা হচ্ছে G2 ফেজ, যেটাকে বলা হচ্ছে গ্যাপ 2 ফেজ। এই স্টেজটাতে একটু আগেই বললাম দেখবে যে এই ডিএনএ রেপ্লিকেশনের পর এটাকে ক্রস চেকিং করে এবং নেক্সট স্টেজে যাওয়ার জন্য প্রিপারেশান নেয়। তো সেই জন্যই দেখো এই স্টেজটাতে যেটা হয় সেটা হচ্ছে সেল গ্রোথ কন্টিনিউস, মানে এই স্টেজটাতে সেল যেটা দেখবে G1 ফেজেতে যেমন বাড়ছিল, পরের স্টেজেতেও সেলটা কিন্তু বাড়তেই থাকে। এনজাইম অ্যান্ড আদার প্রোটিনস আর সিনথেসাইজড, এবং এই পরবর্তী স্টেজে যাওয়ার জন্য যে সমস্ত এনজাইম বা উৎসেচক দরকার বা অন্যান্য প্রোটিন দরকার সেগুলো তৈরি হতে শুরু হয়। এবং তার সাথে সাথে দেখো রেপ্লিকেশন অফ সেন্ট্রোজোম ইজ কমপ্লিটেড। এই স্টেজটাতেই এই যে সেন্ট্রোজোমের রেপ্লিকেশন এই স্টেজেতে স্টার্ট হয়েছিল, এটা শেষ হয় হচ্ছে G2 স্টেজেতে। এবং একটা জিনিস বলে দিই যে ম্যাক্সিমাম সেন্ট্রোজোম রেপ্লিকেশনের যে কাজটা সেটা কিন্তু মেনলি হয় G2 ফেজেতে, মানে G1 ফেজেতে এটা যা স্টার্ট হয়, কিন্তু মেন গোটা কাজটাই ম্যাক্সিমাম সেন্ট্রোজোম অ্যাকচুয়ালি রেপ্লিকেশনের কাজ বা সেন্ট্রোজোম কপি হওয়ার যে কাজটা সেটা গোটাটাই সম্পন্ন হয় যেটা, সেটা হচ্ছে G2 ফেজেতে। এরপর দেখো অ্যাকচুয়ালি মাইটোটিক ফেজেতে আসে এবং সেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলোতে ঘটে। এই ঘটনাগুলো আমরা এর পরের দেখো অংশতে পড়ব। যেহেতু এখন আমরা ইন্টারফেজটা সম্পর্কে পড়ছি, তাহলে এখন ইন্টারফেজটা সম্পর্কেই পড়ছি। এবার দেখো এখানেতে অ্যাকচুয়ালি একটা দশা আছে যেটাকে বলা হয় অ্যান্টিফেজ। স্পেলিংটা দেখবে ANTE, TI কিন্তু নয়। অ্যান্টিফেজ যেটা হয়, এই অ্যান্টিফেজটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে দেখবে ডিএনএ যেটা থাকে আমাদের দেহেতে, ডিএনএর দুটো ফর্ম হয়।
দেখবে সাধারণ অবস্থায় যখন কোষটা স্বাভাবিকভাবে কাজ করে, ধরো আমি সাপোজ বললাম যে কোনো একটা লিফের সেল, কোনো একটা পাতার কোষ, সেটা অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস করছে, তখন ডিএনএটা দেখবে খোলা অবস্থায় থাকে। কিন্তু যখনই ওটা বিভাজনে যায়, যখন ওটা অ্যাকচুয়ালি ডিভিশনাল ফেজে যায়, তখন ওটা গুটিয়ে গিয়ে দেখবে ক্রোমোজোম তৈরি করে। অ্যাকচুয়ালি এই তিনটে ফেজ অর্থাৎ G1 S G2 এই তিনটে ফেজেতে ডিএনএটা কিন্তু খোলা অবস্থায় থাকে। এরপর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই স্টেজটাতে ডিএনএটা গুটিয়ে গিয়ে ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি করে। তো অ্যাকচুয়ালি G2 ফেজের লাস্টেতে যে স্টেজেতে সবার প্রথম ক্রোমোজোম তৈরি হতে স্টার্ট হয়, সেই দশাটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে অ্যান্টিফেজ। এবং এই দশা থেকেই অ্যাকচুয়ালি নর্মাল যে মেটাবলিক অ্যাক্টিভিটি অর্থাৎ এই যে ফটোসিনথেসিস যেটা এই স্টেজগুলোতে লিফের সেলটা করছিল, সেটা এই অ্যান্টিফেজ থেকেই কি করে স্টপ করে দেয়। অর্থাৎ এইখান থেকেই অ্যান্টিফেজ থেকেই এটা স্টপ হবে এবং এর পরবর্তী দশাতে আর কিন্তু ফটোসিনথেসিসটা সাময়িকভাবে স্টপ থাকবে, কারণ যখনই সেলটা ডিভাইড হয়ে যাবে আবার কিন্তু ওটা নেক্সট আবার ফটোসিনথেসিস যেটা সেটা কিন্তু স্টার্ট করবে। তো এইটাই হচ্ছে একটা জিনিস। সেকেন্ড দেখো আর একটা টার্ম আছে যেটাকে বলা হয় ইনভিজিবল ফেজ অফ মাইটোটিক ফেজ, বা যেটাকে বলা হয় যে মাইটোসিসের অদৃশ্য দশা। যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি মাইটোটিক ফেজ যেটা হয়, এই মাইটোটিক ফেজেতে সেলটা ডিভাইড করে। এবার এই মাইটোটিক যে দশাতে যে সেলটা ডিভাইড করছে, এই ডিভাইডটা করার জন্য দেখো এখানের এই ইন্টারফেসের এ স্টেজটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট দশা। এইটা যদি সম্পন্ন না হয় তাহলে কিন্তু এই স্টেজটা কখনোই ঠিকমতো হতে পারবে না। তো সেই জন্য অ্যাকচুয়ালি দেখো ওই যে বলছিলাম যে ইন্টারফেজ যে স্টেজটা, এটা কিন্তু এই দশাগুলোকে মাইক্রোস্কোপের তলায় অবজার্ভ করা যায় না। তাহলে যেহেতু মাইক্রোস্কোপে বোঝা যাচ্ছে না, কিন্তু মাইক্রোস্কোপের তলায় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলোকে বোঝা যায়, বা এরপরে যে সাইটোকাইনেসিস আছে সেটাকেও বোঝা যায়। কিন্তু এই এ স্টেজটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেজ, কিন্তু মাইক্রোস্কোপের তলায় যেহেতু বোঝা যায় না, সেই জন্যই এই এ স্টেজটাকে বলা হয় ইনভিজিবল ফেজ অফ মাইটোটিক ফেজ। বোঝা গেল? এবার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে দেহের মধ্যে সব সেল তো কনস্ট্যান্টলি ডিভাইড যে করেই যাচ্ছে তা তো নয়। যে দেহের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম সেলগুলি যে এই সেল ডিভিশনের পথে কোথাও একটা জায়গায় চুপচাপ বসে থাকে, মানে আটকে থাকে। যখন প্রয়োজন হয় তখন সেই সেলটা আবার ডিভিশনের পথে যায়। যেমন আমাদের স্কিনের সেলগুলো কনস্ট্যান্টলি তো আর ডিভাইড করে যাচ্ছে না, যখন কাটবে তখন সেই জায়গাটা ডিভাইড করে সেই জায়গাটা রিপেয়ার করবে। তাহলে কোনো একটা স্টেজেতে নিশ্চয়ই ওই সেলটা এসে রেস্টিং কন্ডিশনে চুপচাপ বসে থাকে। তো অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে যখনই সেল ডিভিশনটা চলে, সেল ডিভিশনটা চলার সময় যখন দেখা যায় যে আর নতুন সেল দরকার নেই, তখন G1 এই যে ডিভিশনাল ফেজটা আছে এর মাঝেই কোনো একটা দশাতে বা কোনো একটা পোর্শনে দেখা যায় সেলটা চুপচাপ নিষ্ক্রিয়ভাবে থেকে যায়, মানে এ কিন্তু আর কোথাও যায় না। এই স্টেজটাকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে G0 স্টেজ, ঠিক আছে, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্যাপ জিরো স্টেজ। এবং এই G0 ফেজটাই যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেখো রেস্টিং পয়েন্ট বা আর পয়েন্ট বলা হয়। এবং এই আর পয়েন্টে আছে যে সেলগুলো সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে রিজার্ভ সেল। মানে এই সেলগুলোর অ্যাকচুয়ালি কি, যে এই সেলগুলো আছে তাদের নর্মাল যে ফাংশান সেটা করছে, কিন্তু এ আর ডিভিশনের জন্য প্রিপেয়ার হচ্ছে না। মানে এ আর কিন্তু ফার্দার না তো ডিএনএ রেপ্লিকেশন করছে, না ফার্দার ক্রোমোসোম তৈরি করে ডিভিশনাল ফেজে যাচ্ছে, এ G0 স্টেজেতেই থেকে গেছে। এবার যখন দরকার পড়বে, যখন হয়তো কোনো জায়গায় কেটে গেল, তখন আশপাশের যে সেলগুলো রয়েছে, ধরো সেখানেতে কোনো স্নায়ুতন্ত্রের সেল হতে পারে, নার্ভাস সিস্টেমের সেল হতে পারে, বা এন্ডোক্রাইন সিস্টেম থেকে ওই যে একটু আগে পড়ছিলাম লিম্ফোকাইন, সাইটোকাইন, মানে যেগুলো অ্যাকচুয়ালি দেখবে যে সেল ডিভিশন যেটা রয়েছে, মাইটোজেন যেটাকে অ্যাকচুয়ালি বলে, যে সেল ডিভিশনকে স্টিমুলেট করে, সেই কেমিক্যালগুলো যখনই সেলের ওপরে এসে পড়বে তখনই সেলটা G0 স্টেজ থেকে আবার ডিভিশনাল ফেজে ঢুকে যাবে এবং সেটা ফার্দার ডিভাইড করতে থাকবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি সেল সাইকেল যেটা, সেই সেল সাইকেলটা অপারেট হচ্ছে। এবার দেহের মধ্যে কিছু কিছু সেল আছে যারা পার্মানেন্টলি G0 স্টেজে থাকে,
মানে যে সেলগুলো তৈরি হয়ে যদি একবার যায় তারপর কিন্তু এরা ডিভিশনাল ফেজে যায় না। যেমন দেখবে আমাদের দেহের মধ্যেতে যে আরবিসি লোহিত রক্তকণিকা একবার যদি তৈরি হয়ে যায়, এই আরবিসি কিন্তু 120 দিন তার লাইফ স্প্যান, তারপর সে নষ্ট হয়ে যাবে। ওই আরবিসি থেকে কিন্তু সেকেন্ড আর কোনো আরবিসি তৈরি হয় না। এবং এটাও জানি যে নিউরন যেটা আমাদের নার্ভ সেল, সেই নার্ভ সেলও তৈরি যখন হয়ে যায়, একবার তৈরি হয়ে যাওয়ার পর এ কিন্তু ফার্দার আর ডিভাইড করতে পারে না। তো এই ধরনের যে সেলগুলো রয়েছে এরা অ্যাকচুয়ালি সবসময় পার্মানেন্টলি G0 স্টেজটার মধ্যে তারা অবস্থান করছে। এটা তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সেল ডিভিশনের যে ইন্টারফেস স্টেজটা রয়েছে তার কিছু স্পেশালিটি। এবার একটা ধারণা আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সেল সাইকেল চেক পয়েন্ট। দেখো এখানে প্রত্যেকটা জায়গাতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি বলছি যে G1 স্টেজটাতে দেখো এস স্টেজেতে যে ডিএনএ রেপ্লিকেশান হয় তার জন্য প্রিপারেশান হচ্ছে G1 অ্যাকচুয়ালি স্টেজটা। এবার দেখো G1 স্টেজটা গোটাটা কমপ্লিট না হয়ে যদি এ স্টেজেতে ঢুকে যায় তাহলে কী হবে, ডিএনএ রেপ্লিকেশানের সাফিসিয়েন্ট মেটেরিয়াল যদি তখন অবধি সেলের মধ্যে এসে না পৌঁছায়, তাহলে সেলটা যদি অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশান স্টার্ট করে দেয় তাহলে কি হবে, যে ডিএনএটা অর্ধেকটা তৈরি হবে এবং তাতে দেখা যাবে যে অ্যাবনর্মাল সেল তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ঠিক সেরকমই দেখা যায় যে মাইটোটিক ফেজে ঢোকার জন্য যে সমস্ত এনজাইম বা যা কিছু কম্পোনেন্ট দরকার সেগুলো সেলের মধ্যে জমা হওয়ার আগেই যদি দেখা যায় ওটা মাইটোটিক ফেজেতে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সমস্যা তৈরি হয়। তাহলে সেই জন্য অ্যাকচুয়ালি দেহের মধ্যে কিছু সিস্টেম থাকে যেগুলোকে বলা হয় চেক পয়েন্ট। এই চেক পয়েন্টগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেজের মাঝেতে থাকে এবং তিনটে চেক পয়েন্ট আছে। একটাকে বলা হয় G1S চেক পয়েন্ট, একটাকে বলা হয় G2M চেক পয়েন্ট, এটা এস নয়, এটা ভুল লেখা আছে, এটা হচ্ছে G2M চেক পয়েন্ট। আর একটা যেটা হয় এটাকে বলা হয় অ্যাকচুয়ালি M চেক পয়েন্ট। ঠিক আছে, এই চেক পয়েন্টগুলোর কাজ হচ্ছে যে ডিভিশনটা ঠিকঠাক মতো চলছে কিনা সেইটাকে সবসময় অবজারভেশনে রাখা, এবং যদি দেখা যায় যে কোনোভাবে এই অ্যাকচুয়ালি সেলটা ঠিকঠাক পথে চলছে না এবং সেলটা অনেকক্ষণ ধরে এই চেক পয়েন্টটা আটকে আছে, তখন সেলটা কিন্তু নিজে থেকেই ডেস্ট্রয় হয়ে যায়। কারণ ওই সেলটা যদি ওই চেক পয়েন্টটা আটকে থাকে তার অর্থ হচ্ছে যে কিছু না কিছু প্রবলেম হয়েছে। এই অবস্থায় জোর করে যদি সেলটাকে ডিভিশনাল ফেজেতে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অ্যাবনর্মাল সেল তৈরি করবে। এবার দেখো G1S চেক পয়েন্টটা কী করে, যখন G1 স্টেজ যতক্ষণ না তার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে গ্যাদার করতে পারছে এই চেক পয়েন্টটা কিন্তু খুলবে না। এবার যখন দেখা যাবে সাফিসিয়েন্ট এনার্জি তৈরি হয়ে গেছে, সাফিসিয়েন্ট নিউক্লিওটাইড সেখানে রেডি এবং সাফিসিয়েন্ট পরিমাণে এনজাইম যেটা ডিএনএ রেপ্লিকেশনে লাগবে সেগুলো রেডি, তখন এই G1 চেক পয়েন্ট G1S চেক পয়েন্টটা অ্যাকচুয়ালি আনলক হয়ে যাবে, এটা খুলে যাবে। তখন দেখা যাবে সেলটা অ্যাকচুয়ালি এস ফেজে ঢুকবে এবং ডিএনএ রেপ্লিকেশন করবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে G2 ফেজেতে সেলটা চলে আসবে। এবার G2 ফেজেতে আসার পর ফার্দার যেটা G2 ফেজ যেটা করবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সে চেক করবে ডিএনএটার প্রুফ রিডিং, যে ঠিকঠাক ডিএনএটা কপি হয়েছে কিনা সেটা দেখবে, এবং নেক্সট ফেজে যাওয়ার জন্য এনার্জি গ্যাদার করতে শুরু করবে এবং যে এনজাইম বা প্রোটিন দরকার সেগুলো তৈরি করতে শুরু করবে, এবং সেন্ট্রোজোমের রেপ্লিকেশান সেন্ট্রোজোমের যে কপি সেটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখবে। যখন দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তখন এই G2M যে চেক পয়েন্টটা আছে G2M চেক পয়েন্টটাকে খুলে দেবে এবং সেটা তখন মাইটোসিস স্টেজেতে অ্যাকচুয়ালি কিন্তু ঢুকবে। এবার এই মাইটোসিস স্টেজেতেও যখন অ্যাকচুয়ালি এখানেতে দেখো এই মেটাফেজিক চেক পয়েন্ট বলে একটা চেক পয়েন্ট আছে, এই মেটাফেজিক চেক পয়েন্টের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে দেখবে ডিএনএটা অ্যাকচুয়ালি তো এই ফেজটাতে দ্বিগুণিত হলো, এরপর যখন এই মাইটোসিস সেল ডিভিশন হয় তখন এই ডিএনএটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, দুটো সেলের মধ্যে সমানভাবে ভাগ হয়। তো সেইটাকে ক্রস চেক করে যেটা সেটা হচ্ছে এম চেক পয়েন্ট। এই এম চেক পয়েন্ট সবসময় অবজার্ভ করে যে দুটো যেন সমানভাবে দুটো সেলের মধ্যে ডিএনএটা ডিস্ট্রিবিউট হয়, কারণ কম বেশি হলে দুটো সেলই কিন্তু অ্যাবনর্মাল সেল তৈরি হবে। তো সেই জন্য সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা সেটা চেক করবে অ্যাকচুয়ালি এম চেক পয়েন্ট। যখন দেখবে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে তখন এই চেক পয়েন্টটাও খুলে যাবে এবং পরবর্তী স্টেজের দিকে সেলটা এগিয়ে যাবে। তাহলে এইভাবেই দেখো যখন সেল সাইকেলটা চলছে সেখানে তিন
তিনটে চেক পয়েন্ট আছে, একটা G1S চেক পয়েন্ট, একটা G2M চেক পয়েন্ট, আর একটা হচ্ছে যেটা শুধু M চেক পয়েন্ট, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেটাফেজিক চেক পয়েন্ট। কারণ দেখবে এখানে তো এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চারটে যে স্টেজ পেলে, সেখানে মেটাফেজ স্টেজেতেই এই চেক পয়েন্টটা কাজ করে। এবার এই চেক পয়েন্টটা অ্যাকচুয়ালি দুটো প্রোটিন দিয়ে তৈরি হয়, মানে দুটো প্রোটিন এই চেক পয়েন্টগুলোকে তৈরি করতে কাজে লাগে। একটার নাম হচ্ছে সাইক্লিন, আর একটার নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। একটাকে বলছে সাইক্লিন, এটাকে শর্টে লেখা হয় CYC, আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসকে লেখা হয় যেটা, সেটা হচ্ছে CDK। এই দুটো প্রোটিন অ্যাকচুয়ালি কাজ করে যেটা, সেটা হচ্ছে চেক পয়েন্ট মেনটেনেন্সে। এবার কোনো সময় যদি দেখা যায় যে চেক পয়েন্ট ঠিকমতো অ্যাকচুয়ালি সে ক্রস করতে পারলো না, অর্থাৎ কোনো একটা স্টেজেতে গিয়ে আটকে আছে, দীর্ঘ সময় ওইখানেতে ওটা স্টেজেতে ওটা আটকে আছে, তখন কি হবে? তখনই যেটা হয় সেটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ, বা যেটাকে আর একটা নাম দেওয়া হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে যখনই ওরকম কোনো একটা সেল দীর্ঘ সময় ওরকমভাবে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যাবে, বা কোনো একটা চেক পয়েন্টে আটকে যাবে, তার মানে ওর মধ্যে যে জিনিসগুলো ওর সঞ্চয় করার কথা সেগুলোকে সঞ্চয় করতে পারছে না বা গ্যাদার করতে পারছে না, তাহলে এই অবস্থায় সেলটা ডিভিশনাল ফেজে এগোলে অ্যাবনর্মাল সেল তৈরি করবে। তখন যেটা হয় যে চেক পয়েন্টে দীর্ঘ সময় আটকে থাকলেই কোষের মধ্যে লাইসোজোম, ঠিক আছে, কোষের মধ্যে লাইসোজোম সক্রিয় হয়ে যায় এবং কোষটাকে ডিস্ট্রয় করে দেয়। তো এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, যেটারই আর এক নাম হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। অর্থাৎ অটোমেটিক্যালি একটা তাকে প্রোগ্রামিং করা আছে যে কোষটা যদি স্বাভাবিক অবস্থায় থাকে তবেই কিন্তু ওটা ফার্দার ডিভিশনাল ফেজে যাবে, নইলে ওটা নষ্ট হয়ে যাবে। এইটা এবার কিছু কিছু সময় দেখা যায় দেহের মধ্যেতে কোনো মিউটেশনের কারণে, মিউটেশন মানে হচ্ছে দেহের মধ্যেতে ইউভি রে হয়তো পড়ে এই চেক পয়েন্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে চেক পয়েন্ট নষ্ট হয়ে গেলে দেখা যায় যে যেটা হয় সেটা হচ্ছে ক্রমাগত কোষটা কনস্ট্যান্টলি বিভাজন করতেই থাকে, এবং কনস্ট্যান্টলি যদি ডিভিশনাল ফেজেতে চলে যায় তখন দেখা যায় যে সেটা কিন্তু G0 যে ফেজটা, যেটা রেস্টিং ফেজ, সেটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায় না, এবং যেহেতু কনস্ট্যান্টলি ডিভাইড করছে সেজন্য অ্যাকচুয়ালি প্রচুর অ্যাবনর্মাল সেল তখন দেহের মধ্যে তৈরি করে ফেলে, এবং অ্যাবনর্মাল সেল তৈরি হওয়ার জন্য এক্সেসিভ সেল গ্রোথ হয়ে যায়, এবং এক্সেসিভ সেল গ্রোথ হওয়ার জন্যই একটা রোগ তৈরি হয় যেটাকেই দেখবে বলা হয় অ্যাকচুয়ালি ক্যান্সার। এবং এইটার কারণে যে রোগটা সৃষ্টি হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ক্যান্সার। এরকম ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয়। ঠিক সেরকমই দেখা যায় যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম বলে একটা উদ্ভিদ ব্যাকটেরিয়ার সাহায্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের ক্ষেত্রেও, যে আপেলের ক্ষেত্রে বা গোলাপের ক্ষেত্রে, তাদের গাছের গায়েতে ঠিক মূল এবং কাণ্ডর সংযোগস্থল, যে জায়গাটা রুট আর অ্যাকচুয়ালি স্টেমের যে কানেকশান, সেই জায়গাটাতে দেখা যায় অ্যাবনর্মাল সেল ডিভিশন অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং এই অ্যাবনর্মাল সেল ডিভিশন যখন হয়, এখানেও একটা টিউমারের মতো একটা গঠন তৈরি করে। এই টিউমারের মতো যে গঠনটা তৈরি হচ্ছে, এই রোগটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ক্রাউন গল ডিজিজ। এই রোগটাকেই অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ক্রাউন গল ডিজিজ। এটা উদ্ভিদের ক্ষেত্রে ঠিক ক্যান্সারের অনুরূপ একটা অ্যাকচুয়ালি গঠন। তাহলে এটাই গেল যেটা, সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কোষচক্র, অর্থাৎ যে কোনো একটা সেল যখন ডিভিশনাল ফেজেতে যাচ্ছে তখন এই রকম স্টেজের মধ্যে দিয়ে ওটা যায়। এবার যখনই আমরা সেল ডিভিশনের পথেতে আসবো বা সেল ডিভিশনের কথায় আসবো, দেখা যায় তিনটে টাইপের সেল ডিভিশন হয়। একটা হচ্ছে প্রাচীন বা আদি যে জীবগুলো হয়, মানে প্রিমিটিভ অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা ইউনিসেলুলার যেগুলো হয়, যেমন অ্যামিবার ক্ষেত্রে, এই রকম কিছু প্রিমিটিভ জীবের ক্ষেত্রে, প্রাচীন জীবের ক্ষেত্রে খুব সিম্পল টাইপের কিছু সেল ডিভিশন হয়, যে সেল ডিভিশনগুলোতে ওই রকম ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওরকম কোনো ইন্টারমিডিয়েট কোনো ফেজ বা G1S, G2 এরকম কোনো সাবস্টেজ কিচ্ছু থাকে না। তো সেখানেতে ডিরেক্ট সেল ডিভিশন, মানে এরকম ইন্টারফেজ, মাইটোটিক ফেজ কিচ্ছু নেই, সরাসরি ডিএনএটা দ্বিগুণিত হয়, এবং তার সাথে সাথে তারপর যেটা হয় সেটা হচ্ছে কোষটা ভাগ হয়ে যায়। তো এই ধরনের সেল ডিভিশনটা খুব সিম্পল টাইপের, খুব অল্প সময় লাগে, এবং এই ধরনের সেলটা ডিভিশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যামাইটোটিক সেল ডিভিশন। এগুলো দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেনলি হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে দেখবে, ব্যাকটেরিয়ার অ্যাকচুয়ালি কি জিনিসটা, যে ব্যাকটেরিয়ার গঠনটা হচ্ছে খুব সিম্পল, কারণ এরা প্রোক্যারিওট হয়।
জাস্ট ব্যাকটেরিয়ার দেখো সাইটোপ্লাজম আছে, আর ডিএনএটা এখানে দেখো এরকম রিংয়ের মতো রয়েছে। এখানে কিন্তু দেখো নিউক্লিয়াস বা অন্যান্য সেল অর্গানেলি কিচ্ছু নেই, সেন্ট্রোজোম থেকে শুরু করে কিচ্ছু নেই। তো এদের যখন ডিভিশন হয় জাস্ট ডিএনএটা প্রথম দ্বিগুণ হয়, মানে প্রথম এটা ডিএনএটা রেপ্লিকেট হয়, রেপ্লিকেট হওয়ার পর ডিএনএটা দুদিকে সরে যায় এবং জাস্ট সেল প্লেট একটা তৈরি হয়ে দেখো একটা থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি করে দেয়। তো এই ধরনের সেল ডিভিশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যামাইটোটিক সেল ডিভিশন, এবং এটাকে দেখবে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, কারণ যেহেতু ইন্টারমিডিয়েট যে স্টেজগুলো থাকার কথা সেল ডিভিশনে সেটা এখানে থাকে না, তো সেই কারণেই এটা। তো এই সেল ডিভিশনটার অ্যাকচুয়ালি গুরুত্ব কি, সিগনিফিক্যান্স কি, সেটা হচ্ছে এটা প্রিমিটিভ অর্গানিজমসের মধ্যে দেখা যায়, মানে আদিজীব ব্যাকটেরিয়া যেগুলো প্রোক্যারিওট তাদের মধ্যে দেখা যায়। নো প্রিপারেটরি ফেজ রিকোয়ার্ড, কোনো রকম দেখো প্রস্তুতি দশা দরকার নেই, মানে হচ্ছে G1 G2 এই যে প্রস্তুতি দশা ইন্টারফেজ এসব কিচ্ছু দরকার লাগে না, এবং কোনো নো ইন্টারমিডিয়েট ফেজ, কোনো রকম ইন্টারমিডিয়েট কোনো ফেজও সেখানে নেই, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কিচ্ছু নেই। এবং এটাতে কি হয়, সেল ডিভিশন হতেও খুব কম সময় লাগে, এটা খুব অল্প সময়ের মধ্যে ডিভিশন হয়। এই জন্যই দেখো এই যে পড়ছিলাম যে ব্যাকটেরিয়া ডিভাইড করতে সময় লাগে যেটা, সেটা হচ্ছে 20 মিনিট, আর মানুষের একটা কোষ ডিভাইড করতে সময় লেগে যায় যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টা। তাহলে এই পার্থক্যটার কারণ হচ্ছে এটাই, কারণ এটা খুব সিম্পল টাইপের অ্যাকচুয়ালি সেল ডিভিশন। অন্যদিকে যখন আমরা মাইটোটিক সেল ডিভিশন দেখব, এটাই আদর্শ কোষ বিভাজন, যেটা আমরা নর্মালি সেল সাইকেলেতে পড়লাম, সেটা অ্যাকচুয়ালি ইকুয়াল সেল ডিভিশন, কারণ ডিএনএটা সবার প্রথম যে ডিএনএটা থাকে সেটা সবার প্রথম রেপ্লিকেশনের থ্রু দিয়ে ওটা দ্বিগুণিত হয়, এবং ডিএনএটা দ্বিগুণিত হওয়ার পর দুজনকার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ইকুয়াল নাম্বার অফ ডিএনএ থেকে যাচ্ছে। তার মানে আগের ইন্ডিভিজুয়ালটাও যে ডিএনএ যে অ্যামাউন্টে ছিল, নেক্সট যে দুজন তৈরি হলো দুজনকার মধ্যেই ডিএনএর অ্যামাউন্টও কিন্তু সেমই আছে, কারণ যাতে সমানভাবে দুজনেই পায় বলে ওটার একটা রেপ্লিকেশান করা হয়েছে। যেমন দেখবে কোনো একটা পেপার, ধরো একটা কোশ্চেন পেপার আছে, সেই কোশ্চেন পেপারটা আমি যদি চাই যে দুজনকে দিতে, তাহলে আমায় কী করতে হবে, কোশ্চেন পেপারটা একটা জেরক্স করে নিতে হবে, দিয়ে দুজন মানুষকে দুটো দিয়ে দিতে হবে, তাহলেই দেখো সেটা যেমন মিটে যায়। এখানেও ব্যাপারটা ওরকমই, যে জাস্ট ডিএনএটাকে ডিস্ট্রিবিউট করার জন্য দুটো সেলের মধ্যে অ্যাকচুয়ালি যেটা করা হলো, যে ডিএনএটার কপি তৈরি করা হলো এবং দুজনকে সমানভাবে দিয়ে দেওয়া হলো, সেই জন্য এটাকে বলা হয় ইকুয়াল সেল ডিভিশন। এবং অ্যাকচুয়ালি মাইটোটিক সেল ডিভিশন এটা সোম্যাটিক সেল, মানে দেহকোষ, মানে আমাদের এই যে হাত পা, যে চোখ মুখ, এই যে মাসেল নার্ভ, এই সাধারণ দেহকোষ যেগুলো রয়েছে তার মধ্যেতে এটা সংগঠিত হয়, এবং যে কোনো জায়গায় কেটে গেলে সেটা রিপেয়ার হওয়া বা আমাদের যে গ্রোথ ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেগুলোর জন্য সমস্ত কাজে লাগে। আর শুধুমাত্র গ্যামেট তৈরি, মানে স্পার্ম ওভা, এই দুটো তৈরি করতে একমাত্র কাজে লাগে যেটা, সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। মিওসিস সেল ডিভিশন আমরা পরে পড়ব, তো এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন, এবং দেহের ম্যাক্সিমাম সেল ডিভিশনটাই যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইটোটিক সেল ডিভিশন, ইকুয়াল সেল ডিভিশন। এবং দেহের সোম্যাটিক সেল, যে কোনো দেহকোষ, উদ্ভিদ বলো, প্রাণী বলো, প্লান্ট বলো, অ্যানিম্যাল বলো, তাদের ক্ষেত্রে এই ধরনের ডিভিশনটাই দেখা যায়। এবং মাইটোসিস সেল ডিভিশনের দেখো দুটো স্টেজ, মানে ফার্স্ট স্টেজ হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে 4টে স্টেজ আছে, একটা প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ। আর ক্যারিওকাইনেসিসের পর যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে দেখো মাইটোসিস সেল ডিভিশনের দুটো ফেজ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, নিউক্লিয়ার ডিভিশন, সাইটোপ্লাজমিক ডিভিশন। নিউক্লিয়ার ডিভিশনের 4টে ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জিনিসটা। এবার যদি আমরা অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিসের ফেজগুলোতে দেখি যে কি হয় অ্যাকচুয়ালি স্টেজগুলো, তো যখনই দেখো সবার প্রথম এইখানেতে আমরা পড়েছি, দেখো সেল ডিভিশনের ইন্টারফেজেতে ফার্স্টে দেখো G1 স্টেজেতে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হয়, সিনথেসিস ফেজেতে ডিএনএটা রেপ্লিকেট হয়, আর G2 ফেজেতে যেটা হয় ডিএনএর ক্রস চেকিং হয় এবং ফার্দার ডিভিশনের জন্য সে প্রিপেয়ার হয়। এবার দেখো যে যখনই ডিভিশনাল ফেজেতে ঢুকছে, অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিসে ঢুকছে, সবার প্রথম হচ্ছে প্রোফেজ। প্রোফেজে কী জিনিসগুলো হয়,
প্রোফেজে প্রথম দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার। আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে একটা ডেন্স পোর্শন থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস অ্যাকচুয়ালি কী করে, রাইবোসোম তৈরি করে, সাইট ফর রাইবোসোম সিনথেসিস, যে রাইবোসোম প্রোটিন তৈরি করতে কাজে লাগে। তো যেহেতু দেখো এরা যখনই ডিভিশনাল ফেজে যায় কোনো কাজ এরা করে না, ওই যে বলছিলাম ফটোসিনথেসিস স্টপ করে দেয়, তাহলে কোনো প্রোটিন সেই সময় কিন্তু তার সেইভাবে খুব একটা দরকার লাগে না, যেগুলো নর্মাল মেটাবলিক রিয়াকশানগুলোকে চালাতে কাজে লাগে। সাধারণ বিপাক, যে সাধারণ যে কেমিক্যাল রিয়াকশান যেগুলো সেলের ভেতর চলছে সেগুলো তাকে তখন চালাতে হয় না। তো সেই জন্য প্রোটিন যেহেতু তৈরি করতে হয় না, সেই জন্য রাইবোসোমও দরকার নেই, সেই জন্য নিউক্লিওলাস যেটা এটা নষ্ট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ক্রোম্যাটিন, মানে ডিএনএর যে সুতোগুলো এখানে ছিল, দেখবে নিউক্লিয়াসের ভেতরে ডিএনএটা প্যাঁচানো সুতোর মতো থাকে, যেটাকে অ্যাকচুয়ালি দেখবে বলা হয় সেটা হচ্ছে ক্রোম্যাটিন, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিউক্লিয় জালক। তো সেইটা আস্তে আস্তে গুটিয়ে গিয়ে এই ক্রোমোসোম স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ডিএনএ যেহেতু দেখো ওই এ স্টেজেতে দ্বিগুণ হয়ে গেছে, সেই জন্য প্রত্যেকটা ডিএনএই দেখো দুটো দুটো করে একটা জায়গাতে আটকানো আছে, প্রত্যেকটা ডিএনএই দেখো দুটো দুটো করে একটা জায়গাতে বেঁধে রাখা আছে। তো সেই জন্য সবার প্রথম ওই ডিএনএগুলো খুলে গিয়ে, মানে আস্তে আস্তে গুটিয়ে গিয়ে সেটা দেখা যায় ক্রোমোজোম, যেটা সেই ক্রোমোজোমগুলো তৈরি করে। এবং যেটা হয় সেটা হচ্ছে সেপারেশন অফ সেন্ট্রোজোম। দেখা যায় সেন্ট্রোজোম যেটা অ্যাকচুয়ালি সেল ডিভিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে, কারণ এই সেন্ট্রোজোমই অ্যাকচুয়ালি এই ডিএনএ যেগুলো রয়েছে সেগুলোকে দুদিকেতে সমান ভাগে ভাগ করে দেয়। তো সেই জন্য সেন্ট্রোজোমগুলো দেখা যায় যে দুটো প্রান্তের দিকে চলে যায়, ঠিক আছে। এবং ফরমেশন অফ মাইক্রোটিক স্পিন্ডেল কী হয়, এই সেন্ট্রোজোম থেকে দেখো সুতোর মতো কিছু স্ট্রাকচার বেরোয়, যেগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় মাইক্রোটিউবিউল, মানে এটা অ্যাকচুয়ালি খুব সূক্ষ্ম আকৃতির কিছু সরু সরু টিউবের মতো স্ট্রাকচার। এই সুতোগুলোই এসে এই ক্রোমোজোমের মাঝখানেতে আটকায় এবং দুদিক থেকে টেনে দড়ি টানাটানি খেলা যেমন হয়, টাগ অফ ওয়ার যেমন বলে, তার মাধ্যমে এই ডিএনএগুলোকে একে অপরের থেকে সেপারেট করে দেয়। তো সেই জন্য সবার প্রথম দেখো এদের মধ্যেতে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয় পর্দা, এগুলো সমস্ত নষ্ট হচ্ছে, ডিএনএটা আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে যে দুটো সাইডেতে দেখো অ্যাকচুয়ালি সেন্ট্রোজোমগুলো যেটা রয়েছে সেগুলো দুটো সাইডে সরে যায়, এবং মাইক্রোটিউবিউল সেগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু হয়। এটাই হচ্ছে প্রোফেজ স্টেজ। সেকেন্ড হচ্ছে দেখো মেটাফেজ স্টেজ। মেটাফেজ স্টেজেতে কী হচ্ছে খুব ভালো করে দেখলেই দেখো বুঝতে পারছো যে মেটাফেজ স্টেজটাতে সেলটা একটু লম্বাটে টাইপের হয়ে যায়, এবং এখানে দেখো নিউক্লিয়াসের কোনো ব্যাপারই নেই, সব অ্যাকচুয়ালি ডিএনএগুলো সব চলে এসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের মধ্যে। এবং এখান থেকে যে স্পিন্ডিলগুলো যেগুলো বেরিয়েছে, যে মাইক্রোটিউবিলগুলো বেরিয়েছে, সেই মাইক্রোটিউবিলগুলো বেরিয়ে দেখো সব আটকে গেছে কোথায়, সেটা হচ্ছে ক্রোমোজোম যেটা রয়েছে সেই ক্রোমোজোমগুলো সেন্টারেতে দেখো এরকমভাবে আটকে গেছে। এবার প্রত্যেকটা ক্রোমোজোমেরই দেখো দুটো সাইড থেকেই কিন্তু মাইক্রোটিউবিল এসে আটকেছে, যাতে দুদিক থেকে যখন টানবে তখন এই পার্টগুলো যাতে ছেড়ে যায়, এবং ছেড়ে গিয়ে যাতে দুটো ডিএনএ অ্যাকচুয়ালি পরস্পরের থেকে সেপারেট হয়ে যায়, কারণ ডিএনএ রেপ্লিকেশনের পর প্রত্যেকটা ডিএনএরই দেখো একটা করে কপি হয়ে গেছে। এবার সেই জন্য দেখো মেটাফেজ স্টেজেতে যেটা হয় সেটা হচ্ছে যে ঠিক সেলের মাঝখান বরাবর এইখানেতে সবকটা ক্রোমোজোম পরপর পরপর সাজানো হয়ে গেছে, এবং এই রিজিয়ানটাকে বলা হয় মেটাফেজিক প্লেট। এই মেটাফেজিক প্লেটেতে অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো সব পরপর সাজানো হয়ে গেছে। দেখো ওই যে মেটাফেজিক চেক পয়েন্ট যেটা, সেই মেটাফেজিক চেক পয়েন্টের কাজ হচ্ছে যে প্রত্যেকটা ক্রোমোজোমের দুটো সাইডেই অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিলগুলো অ্যাটাচ হয়েছে কিনা সেটা দেখা, কারণ যদি সবকটাতে অ্যাটাচ না হয়, ধরো কোনো একটাতে অ্যাটাচ হলো না, তাহলে যখন ডিএনএটাকে সেপারেট করবে যদি এই মাইক্রোটিউবিলটা অ্যাটাচ না হয়, তাহলে যেটা হবে দেখো এই দিকে যখন টানবে এই দুটো ডিএনএ একসাথে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি দেখবে মানুষের ক্ষেত্রে টোটাল ডিএনএর সংখ্যা হয় সেটা হচ্ছে 46টা, 46। এবার যদি ধরো একটাতে এরকমভাবে না লাগে, যখন টানবে দেখো এই দিকের যে সেলটা তৈরি হবে সেই সেলটায় একটা ডিএনএ কম পাবে, আর এই দিকের সেলটায় একটা ডিএনএ বেশি পাবে। তার মানে একটা সেলেতে যেটা ক্রোমোসোম নাম্বার যেটা হয়ে যাবে বা ডিএনএ সংখ্যা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 45টা হয়ে যাবে, আর এই দিকেতে হয়ে যাবে সেটা হচ্ছে 47টা। তাহলে দুটোই কিন্তু অ্যাবনর্মাল সেল তৈরি করবে। তো সেই জন্য এই স্টেজটাতে মেটাফেজ স্টেজটা যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোসোমগুলোকে দেখো একটা জায়গাতে সেখানেতে সাজিয়ে রাখা হয়, এবং এখানে এই স্পিন্ডিল ফাইবার যেটাকে দেখবে এটাই বলা হয় স্পিন্ডিল, মানে
বা বেমতন্তু বলে অ্যাকচুয়ালি স্পিন্ডেল মানে হচ্ছে মাকু আকৃতির, যে দুটো সাইড সরু আর মাঝখানটা চওড়া, এই জায়গায় জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে স্পিন্ডেল বা মাকু। এইটা অ্যাকচুয়ালি যখন কাপড় বোনা হয় সেখানেতে এরকম একটা ডিভাইস দরকার লাগে, যে কাঠের একটা মানে ছোট্ট পার্ট, যে পার্টটার কি হয় দুটো সাইড সরু হয় আর মাঝখানটা চওড়া হয়, ওটা কি অ্যাকচুয়ালি স্পিন্ডেল বা মাকু বলে, যেটা যারা তাঁত বোনে আর কি, তাঁতি যাদেরকে দেখবে বলা হয়, তাদের হাতেতে ওটা থাকে, তারা ওটা অ্যাকচুয়ালি ওই কাপড় বোনার জন্য কাজে লাগায়। তো সেই রকম টাইপের শেপ পায় বলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পিন্ডেল অ্যাপারেটাস, এবং সেই গঠনটা এখানেতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি মেটাফিজিক প্লেটেতে এই ক্রোমোজোমগুলো এসে সাজানো হয়, এবং একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই মেটাফিজিক স্টেজেতেই ক্রোমোজোমগুলো সবথেকে ভালোভাবে বোঝা যায়, এবং মেটাফিজিক স্টেজেতেই ক্রোমোজোম নাম্বার সেটা কাউন্ট করা হয় যে কোন জীবের ক্রোমোজোম নাম্বার কত, এবং তার সাথে সাথে ক্রোমোজোমের যে স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপে দেখে ক্রোমোজোমের যে স্ট্রাকচার ড্র করা হয় বা ছবিটা আঁকা হয়, সেটা কিন্তু মেটাফেজ স্টেজকে দেখি অ্যাকচুয়ালি আঁকা হয়। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, দেখো এখানের যে অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিউল যেগুলো এসছে, কিছু মাইক্রোটিউবিউল আছে যে মাইক্রোটিউবিউলগুলো দেখো অ্যাকচুয়ালি ক্রোমোজোমের সাথে বাইন্ড করেছে, আর কিছু মাইক্রোটিউবিউল আছে দেখো একটা দিক থেকে তৈরি হয়ে আর এক দিকেতে তৈরি হয়েছে, মাঝে কিন্তু কোথাও ক্রোমোজোম নেই। তার মানে কিছু কিছু মাইক্রোটিউবিউল ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয়, কিছুজন অ্যাটাচ হয় না। আর কিছুজন দেখো অ্যাকচুয়ালি এরপর যেটা করবে এই ডিএনএগুলোকে তো টানবে, তাহলে টানতে গেলে তো একটা সাপোর্ট দরকার, তো সেই জন্য কিছু মাইক্রোটিউবিউল দেখো উল্টো দিকেতে বেরিয়ে এসে তারা সেল মেমব্রেনের গায়েতে আটকে গেছে, যাতে এই সেল মেমব্রেনের গায়েতে আটকে থেকে এরা অ্যাকচুয়ালি টানতে পারে এবং দুটো দিকে দুজনকে সেপারেট করতে পারে। এইটা হচ্ছে ব্যাপার, মানে সাপোর্ট পাওয়ার জন্য উল্টো দিকেও কিছু মাইক্রোটিউবিউল তৈরি হয়েছে। এবার দেখো একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস। একটু আগেই যে জিনিসটা বললাম, দেখো এখানে যে মাইক্রোটিউবিউলগুলো তৈরি হলো, দেখো এইটা একটা সেন্ট্রোসোম, এইটা একটা সেন্ট্রোসোম, এখানে দেখো কিছু জায়গায় প্লাস সিম্বল দেওয়া আছে, এখানে কিন্তু চার্জের ব্যাপার নয় যে প্লাস সিম্বল দিচ্ছে, এখানে প্লাস বলতে বোঝানো হয় মাইক্রোটিউবিউলগুলো এই প্রান্তে বাড়ছে, মানে এই দিকটা বাড়ছে, সেটাকে বোঝানোর জন্য প্লাস সিম্বলটা দেখানো হচ্ছে। এবার দেখা যায় যে মাইক্রোটিউবিউলগুলো দেখো অ্যাকচুয়ালি তৈরি হয়ে সেল মেমব্রেনের গায়েতে অ্যাটাচ হয়ে রয়েছে অ্যাকচুয়ালি সাপোর্ট পাওয়ার জন্য, সেইগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল মাইক্রোটিউবিউল। ঠিক আছে, এবার দেখো এই অ্যাস্ট্রাল কেন বলছে, কারণ এই যে এখান থেকে দেখো চারপাশেতে ছড়িয়ে পড়েছে। এবার যেমন সূর্যের যেমন রশ্মি, যেমন দেখবে সানলাইটের চারপাশ থেকে যেমন বিমগুলো ছড়িয়ে পড়ে, ঠিক সেরকম টাইপের দেখতে লাগে বলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাস্ট্রাল, এই ফরমেশনটাকে বলে অ্যাস্ট্রাল। এই যে দেখো এই যে অ্যাস্ট্রাল দেখাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি জিনিসটা, মানে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা ছবি। তো এটা হচ্ছে অ্যাস্ট্রাল মাইক্রোটিউবিউল। এবার দেখো যেগুলো এসে যে অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিউল এসে এই ক্রোমোসোমের দুটো সাইডেতে এসে আটকাচ্ছে, ঠিক আছে, এই ক্রোমোসোমের যে খানটাতে এসে আটকায় এইটাকে অ্যাকচুয়ালি বলে কাইনেটোকোর, এই রিজিয়নটাকে। তো যেখানেতে এসে আটকাচ্ছে সেই মাইক্রোটিউবিউলগুলোকে বলছে কাইনেটোকোর মাইক্রোটিউবিউল, আর যেগুলো দেখো একটা পোলের সাথে অন্য পোলকে কানেক্ট করে রেখেছে সেগুলোকে বলা হয় ইন্টারপোলার মাইক্রোটিউবিউল। তাহলে এই তিন রকমের মাইক্রোটিউবিউল দিয়ে এই স্পিন্ডেল অ্যাপারেটাসটা তৈরি হয়। তো এই তিনটেকে একসাথেই বলে অ্যাকচুয়ালি স্পিন্ডেল অ্যাপারেটাস বা মানে মাইটোটিক অ্যাপারেটাস, যে এই তিনটে ধরনের অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিউল নিয়ে যেটা তৈরি হচ্ছে। এবার দেখো পরের স্টেজ, যখনই ওরকমভাবে দেখো আটকে গেছিলো মেটাফেজ স্টেজেতে, মেটাফেজ প্লেটে ছিল, এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজেতে কী করছে দেখো ডিএনএগুলোকে সব টেনে সেপারেট করে দিচ্ছে। এইবার দেখো অ্যাকচুয়ালি মেটাফেজেতে এসে সবকটা আটকে ছিল, এবার অ্যানাফেজেতে দেখো এই যে ডিএনএগুলো দ্বিগুণ দ্বিগুণ হয়েছিল, এখন কিন্তু প্রত্যেকটা সেপারেট হয়ে গেল, এবং প্রত্যেকের মধ্যেই এইদিকেও 46টা সমান ভাগে ভাগ হয়ে গেল, এইদিকেও 46টা সমান ভাগে ভাগ হয়ে গেল। এবং এইটাই দেখো বলছে যে আনঅ্যাটাচড মাইক্রোটিউবিউল, মানে মাইক্রোটিউবিউলগুলো পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুশ এগেনস্ট ইচ আদার টু ইলংগেট সেল, এবং দেখো এরা একে অপরের বিপরীত দিকে
টানে এবং যার জন্য সেলটা বেশ কিছুটা লম্বাটে টাইপের হয়ে যায়। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে সেকেন্ড এই ফেজটার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ক্রোম্যাটিডস। এই ডিএনএর এক একটা সুতোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ক্রোম্যাটিড। মানে দুটো সুতো যখন একসঙ্গে রয়েছে তখন সেটাকে বলছে ক্রোমোজোম, আর এর ক্রোমোজোমের এক একটা সুতোকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ক্রোম্যাটিড। এবং ক্রোম্যাটিড সেপারেট হয়ে যায় এবং দুজনকার বিপরীত দিকেতে অ্যাকচুয়ালি চলতে শুরু করে। তো সেটাই বলেছে ক্রোম্যাটিড সেপারেট টুয়ার্ডস অপোজিট পোল, উল্টো দিকেতে তারা চলতে শুরু করে। এবং টেলোফেজ স্টেজেতে কি হয় দেখো, যখনই দুদিকে সরিয়ে নিয়ে চলে এলো, এরপর তো ডিএনএগুলো সেপারেট হয়ে গেছে। তাহলে যেই ডিএনএগুলো সেপারেট হয়ে গেলে সমান ভাগে, সঙ্গে সঙ্গে আবার উল্টো ঘটনা, মানে প্রোফেজের পুরো উল্টো ঘটনা হয়, যে ডিএনএগুলো আবার খুলে যেতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে দেখো নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয় পর্দা যেটা, সেটা তৈরি হতে শুরু হয়। এবং তার সাথে সাথে দেখো নিউক্লিওলাস, সেটা আবার কিন্তু তৈরি হয়ে যায়। তো সেটাই বলছে দেখো, যে নিউক্লিয়ার এনভেলপ ফর্মস, নিউক্লিয় পর্দাটা তৈরি হয়। সেকেন্ড হচ্ছে ক্রোমোসোমস আনফোল্ড ব্যাক ইনটু ক্রোম্যাটিন, ক্রোমোসোমগুলো আবার কিন্তু ক্রোম্যাটিন যেটা, অর্থাৎ খুলে গিয়ে নিউক্লিয় জালক যেটা, সেটা তৈরি করে। নিউক্লিওলাই রিঅ্যাপিয়ার, মানে অ্যাকচুয়ালি নিউক্লিওলাস যেটা, সেটা আবার তৈরি হচ্ছে। এবং সেল কন্টিনিউস টু ইলংগেট, সেল কিন্তু এখনও লম্বা হতে থাকে, কারণ এরপর যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সেলটা লম্বা না হলে নিউক্লিয়াসগুলো দুটো সাইডে যেতে পারবে না, তাহলে মাঝে সাফিসিয়েন্ট জায়গা পাবে না যে সেলটা ডিভাইড করে, সাইটোপ্লাজমটা ডিভাইড করে দুটো ভাগে ভাগ হতে পারবে। তাহলে এই ঘটনা যেটা ঘটলো, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের ডিভিশন হয়ে গেল সমানভাবে। এবার যেটা হলো সেটা হচ্ছে দেখো সাইটোকাইনেসিস। এবার সাইটোকাইনেসিস যখনই হতে যায়, তার আগে একটা জিনিস এখানে একটু বলে দেয়া, সেটা হচ্ছে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল অ্যাডাস্ট্রাল মাইটোসিস। অ্যাকচুয়ালি দেখবে যে অ্যাস্ট্রাল রে, যেটা ওই যে একটু আগে পড়ছিলাম না, যে একটা জায়গা থেকে দেখো ওই যে সেন্ট্রোজোম যেটা, তো সেন্ট্রোজোম এই যে স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি অ্যানিম্যাল সেলে থাকে, প্লান্ট সেলে কিন্তু থাকে না সেন্ট্রোজোম। তো অ্যানিম্যাল সেলে সেন্ট্রোজোম থাকে বলে ওখানে কিন্তু ওই অ্যাস্ট্রাল রে যে ফরমেশনটা, যে একটা জায়গা থেকে শুরু করে চারদিকে মাইক্রোটিউবুলগুলো ছড়িয়ে গেছে, সেই স্ট্রাকচারটা খুঁজে পাওয়া যায়। তো সেই জন্য ওদেরকে বলা হয়, যেটা অ্যানিম্যাল সেলের যেটা মাইটোসিস হয়, সেটাকে বলা হয় অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস, কারণ দুদিকেই অ্যাস্ট্রাল রে তৈরি হয়। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেহেতু অ্যাকচুয়ালি সেখানেতে অ্যাস্ট্রাল রে থাকে না, সেখানেতে কি হয়, যে সেল ওয়ালের গায়ের কাছে যে সাইটোপ্লাজম থাকে, সেখান থেকেই ডাইরেক্ট মাইক্রোটিউবুলগুলো তৈরি হয়। সেই জন্য মাইক্রোটিউবুল তৈরি হয়, সেপারেশন হয় ঠিকই, কিন্তু শুধুমাত্র সেখানে সেন্ট্রোজোম যেটা, সেটা থাকছে না। তার জন্য একটা জায়গা থেকেই চারদিকে যে অ্যাস্ট্রাল রেগুলো ছড়ায় তা নয়। সেটা এর ক্ষেত্রে যেমন ওই যে দেখলে যে আগেরটার ক্ষেত্রে যেমন একটুখানি জাস্ট দেখিয়ে দিই, এখানেতে যেমন মাইক্রোটিউবুলগুলো একটা জায়গাতে তৈরি হয়ে চারদিকে ছড়িয়েছে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেটা হয় কি, সাইটোপ্লাজম থেকেই তৈরি হয় এবং বিভিন্ন জায়গা থেকে মাইক্রোটিউবুলগুলো এসে এরকম ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয় এবং সেগুলোকে টেনে টেনে সেপারেট করে দেয়। সেই জন্য এই অ্যাস্ট্রাল রে যে ব্যাপারটা, যেহেতু সেন্ট্রোজোম না থাকলে কি হবে, সেন্ট্রোজোম থাকায় একটা পয়েন্ট থেকে চারপাশে তো মাইক্রোটিউবুলগুলো বেরোচ্ছে, ওখানেতে ওই রকম একটা সিঙ্গেল পয়েন্ট থেকে বেরোয় না বলে ওদেরকে বলে যেটা, সেটা হচ্ছে অ্যানাস্ট্রাল মাইটোসিস। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে প্রাণীদের ক্ষেত্রে বলা হয় অ্যাম্ফিঅ্যাস্ট্রাল, অ্যাম্ফি কথার অর্থ হচ্ছে দুদিকেই আছে অ্যাস্ট্রালে, আর উদ্ভিদের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যানাস্ট্রাল মাইটোসিস, সেখানে দুদিকেতে অ্যাকচুয়ালি কি হয়, যে সেখানে ওরকম অ্যাস্ট্রাল দেখতে পাওয়া যায় না। এবার যখনই দেখো সাইটোকাইনেসিস হতে যায়, সাইটোকাইনেসিস অ্যাকচুয়ালি অ্যানিম্যাল সেল আর প্লান্ট সেলে আলাদা। অ্যানিম্যাল সেলে কি হয়, অ্যানিম্যাল সেলেতে দেখো সেল ওয়াল থাকে না, শুধু সেল মেমব্রেন থাকে। সেই জন্য ঠিক সেলটার মাঝখানটাতে একটা অ্যাক্টিন বলে একটা ফিলামেন্ট বা অ্যাক্টিন বলে একটা প্রোটিন, যেটা দেখবে মাসেলে থাকে, অ্যাক্টিন বলে একটা প্রোটিন, সেটা এখানে একটা রিংয়ের মতো তৈরি করে, ঠিক যেরকম গার্ডার হয় সেরকম। এবং এই রিংটা আস্তে আস্তে কন্ট্র্যাক্ট করতে শুরু করে, সংকুচিত হতে শুরু হয়, এবং একটা সময় যখন খুব জোর সংকুচিত হয়ে যায়, তখন দেখা যায় যে সেলটাকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, এবার এইটা কখনোই প্ল্যান্টের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেল ওয়াল আছে, যেটা কিন্তু হার্ড। তো সেই জন্য যেটা হয়, যে সবার প্রথম যে জায়গায় সেল ওয়ালটা তৈরি হবে দুটো সেলের মাঝখানেতে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডিস এই জায়গায় একসাথে এসে জমা হয়ে সবার প্রথম এখানে একটা সরু প্লেট তৈরি করে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেল প্লেট। এবং এই সেল প্লেটের ওপরেতেই সেল ওয়ালের যে কম্পোনেন্ট, অর্থাৎ সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন, সেগুলো আস্তে আস্তে জমা হয়
এবং ধীরে ধীরে দুটো সেল থেকে জমা হয়ে যেটা হয় সেটা হচ্ছে সেল ওয়াল, যেটা সেই সেল ওয়ালটাকে তৈরি করে দেয়। তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা সেল ওয়াল মানে যে সেলটা সেপারেট হচ্ছে, যে অ্যানিমাল সাইটোকাইনেসিস হয় যার মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাক্টিন ফাইবারের মাধ্যমে। যে অ্যাক্টিন সেখানে একটা মানে ফাইবার আছে, সুতোর মতো একটা গঠন আছে সেটা দিয়ে, এবং যখন এই মাঝখানটা ভাঁজ খেয়ে যায় এই খাঁজটাকে তখন অ্যাকচুয়ালি বলা হয় ক্লিভেজ ফারো। তো সেই স্ট্রাকচারটা তৈরি হয়। কিন্তু এখানেতে যেটা হয় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডিজ সেল প্লেট তৈরি করে সেই স্ট্রাকচারটা তৈরি করে। তাহলে এখানে অ্যাক্টিন তৈরি করছে, এখানে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে ক্লিভেজ ফারো ফর্ম হয়, এখানে অ্যাকচুয়ালি সেল প্লেট ফর্ম হয়। এই হচ্ছে ব্যাপার, এটাই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি সেল ডিভিশনের পার্থক্য। এবার এইটা দেখাচ্ছে যে ওই ক্লিভেজ ফারো যখন তৈরি হয় তার অরিজিনাল একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি দেখাচ্ছে যে এরকম ঠিক খাঁজটা তৈরি হয় আর মাঝখানে অ্যাক্টিন ফিলামেন্টটা দুটোকে সেপারেট করে। আর অন্যদিকে যখন এই সেল প্লেট তৈরি হতে যায় তখন সবার প্রথম মাইক্রোফিলামেন্ট কিছু এসে এখানে জড়ো হয়, এবং যখন মাইক্রোফিলামেন্ট অর্থাৎ যেগুলো এই সেপারেশন করতে কাজে লেগেছে, যে সুতোর মতো যে স্ট্রাকচারগুলো সেইগুলো কিছু এসে এখানে জমা হয়, তখন সেগুলোকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। এসে জমা হলো তখন সেটাকে বলছে ফ্র্যাগমাটোপ্লাস্ট। এবার ফ্র্যাগমাটোপ্লাস্টের পর দেখা যায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে এর সাথে ওই গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভাঙা টুকরোগুলো এসে যোগ হয়, দিয়ে তৈরি করে যেটা সেটা হচ্ছে সেল প্লেট। এবং সেল প্লেটের গায়ে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন এই ধরনের কম্পোনেন্টগুলো যত স্টোর হয়ে আলটিমেটলি তৈরি করে যেটা সেটা হচ্ছে সেল ওয়াল। আলটিমেটলি তৈরি করলো যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো এটাই অ্যাকচুয়ালি সেল ডিভিশনের ব্যাপার। এবার চলে আসছি একদম শেষ জিনিস যেটা সেটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশনের সিগনিফিকেন্স, যে গুরুত্ব। অ্যাকচুয়ালি দেখো সেটা ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথে হেল্প করে, যে বৃদ্ধি বিকাশ যেটাতে হেল্প করে। গ্রোথ বলতে যেটা বোঝানো হয় জাস্ট ড্রাই ওয়েট ইনক্রিজ, যে যত সময় যাবে আস্তে আস্তে দেখবে প্ল্যান্ট বা অ্যানিমেলের মধ্যে, সেখানেতে প্ল্যান্টের মধ্যে দেখো ফটোসিনথেসিস হবে, তাহলে গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস এগুলো তৈরি হবে। আর অ্যানিমেলের ক্ষেত্রে যত তারা খাবার খাবে তার বডির মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট বাড়বে, এটা হচ্ছে গ্রোথ। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে যত বয়স বাড়বে আলাদা আলাদা নতুন নতুন পার্ট তৈরি হওয়া। যেমন দেখবে প্ল্যান্ট যত বড় হবে আস্তে আস্তে তার মধ্যে ফুল, ফল, পাতা এগুলো যে তৈরি হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট। শিশুর ক্ষেত্রেও যত আস্তে আস্তে বাড়বে নতুন নতুন মাসেল, বোনস, সেখানেতে অ্যাকচুয়ালি নার্ভ এগুলো যে তৈরি হচ্ছে, তো সেইটাই হচ্ছে তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট। এটা ছাড়াও দেখা যায় সেকেন্ড, যেহেতু এরা ইকুয়াল ডিভিশন সেই জন্য ক্যারেক্টার আর ক্রোমোজোম নাম্বার রিমেন সেম। যে দেখা যায় যে যখনই সেলটা ডিভাইড করে সেম নাম্বার ক্রোমোজোম বা সেম অ্যামাউন্টে ডিএনএ যেহেতু পায়, সেই জন্য ক্রোমোজোম নাম্বারও সেম থাকে এবং ক্যারেক্টারও কিন্তু নেক্সট সেলটার মধ্যে একদম সেমই থাকে। রিজেনারেশন মানে হচ্ছে পুনরুৎপাদন, যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে আবার তৈরি হয়। ওই যে কোথাও কেটে গেলে সেখানে একটা রিপেয়ার হচ্ছে, বা গাছের একটা পাতা যদি ভেঙে পড়ে যায় তাহলে যে জায়গাটা থেকে ভেঙে পড়লো সেখান থেকে ডিভাইড করে আবার নতুন গাছের পাতা তৈরি করছে। এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিজেনারেশন। অন্যদিকে রিপ্রোডাকশন অফ ইউনিসেলুলার অর্গানিজম, কিছু এককোষী জীবের ক্ষেত্রে যেমন দেখবে ইউনিসেলুলার অ্যালগি যেগুলো হয়, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের তো যা সেল ডিভাইড করলেই দেখো নতুন আবার অর্গানিজম তৈরি হয়ে গেল সেরকম। এটা ছাড়াও দেখো উগোনিয়াম, স্পার্মাটোগোনিয়াম এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওভা মাদার সেল বা স্পার্ম মাদার সেল। মানে দেখবে বলা হয় ডিম্বাণু মাতৃকোষ বা শুক্রাণু মাতৃকোষ, মানে যে সেলগুলো অ্যাকচুয়ালি শুক্রাশয় বা ডিম্বাশয় মানে টেস্টিস বা ওভারির ভেতরেতে যেগুলো থেকে অ্যাকচুয়ালি স্পার্ম বা ওভা তৈরি হয়, সেই সেলগুলো অ্যাকচুয়ালি মাইটোসিস সেল ডিভিশনেই তৈরি হয়। মানে ম্যাক্সিমাম ডিভিশনটাই মাইটোসিস দেহের, একদম শুধুমাত্র জাস্ট স্পার্মটা আর ওভাটা তৈরি হয় শুধুমাত্র মিওসিসে, বাকি সব দেহের মধ্যে যা কিছু ডিভিশন হয় সেটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। এবার দেখো অ্যাবনর্মাল যদি আবার মাইটোসিস সেল ডিভিশন হয়, সেখানে যদি সেল ডিভিশনের চেক পয়েন্টগুলো কাজ না করে, সেলটা যদি রেস্টিং ফেজ বা G0 স্টেজে না যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে ক্যান্সার হয়ে যায়। আবার উদ্ভিদের ক্ষেত্রে দেখবে ওই ডিজিজটার নাম হচ্ছে ক্রাউন গল ডিজিজ, সেটা হয়ে যায়। আর দেখবে যে স্পোর ফর্মেশন, যে দেখবে যে জীবগুলো অতটা উন্নত নয়, যেমন অ্যাকচুয়ালি মস বা ফার্ন, এরা রিপ্রোডিউস করে যেটা সেটা হচ্ছে স্পোরের থ্রু দিয়ে, রেণুর থ্রু দিয়ে, এটাই ওদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জনন সেটা সম্পন্ন করে। তো সেই স্পোর ফর্মেশন বা সেই স্পোর তৈরির ক্ষেত্রেও এটা কিন্তু কাজ করছে। তো এটাই গেল যেটা সেটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশনের সিগনিফিকেন্স বা গুরুত্ব।